পড়া হয় নাই সেগুলো পড়তে হবে, পাশাপাশি পুরাটা আবার রিভিশন করতে হবে। যে চ্যাপ্টার গুলা পড়া হয় নাই, কিছু বাদ ছিল বা মাঝামাঝি আম, একটু একটু বাদ ছিল, ওই টপিক গুলা পড়া, এটাই রিভিশন মনে করো। মানে এটাই রিভিশন, এটাই শেষ। কারণ এটা তো আবার এইটা পড়িয়ে আবার এটাকে রিভিশন করা কিন্তু পসিবল হবে না। তাই এখন যেটা পড়বো, কোনগুলা পড়তে চেয়েছি আগে, যেগুলো আমাদের আগে হয় না, একেবারেই পড়া হয়নি, সেগুলো আগে পড়বো। এটাই পড়া, এটাই রিভিশন, এবং চ্যাপ্টার শেষ হলে আমরা পরীক্ষা নিয়ে নিব ওই চ্যাপ্টারের উপর। ঠিক আছে? যারা অনলাইনে জয়েন আছো, অনলাইনে পরীক্ষা দিয়ে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, আমি ছবি ওই হোয়াটসঅ্যাপেই খাতা দেখে নাম্বারিং করে তোমাকে ব্যাক দিয়ে দিব তোমার খাতা। ঠিক আছে? ছবি তুলে খালি পেজ নাম্বার দিয়ে পাঠিয়ে দিবা। তাহলে তোমার হচ্ছে মোটামুটি একটা ওই চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের যে চ্যাপ্টার গুলা একটু বাকি ছিল, সেটা একটু দেখে নিচ্ছি। যে চ্যাপ্টার গুলা বাকি ছিল, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের সেকেন্ড পার্টটা একটু বেশি বাকি ছিল। জ্যামিতিক আলোক বিজ্ঞানের অর্ধেক অংশ পড়ি নাই। জ্যামিতিক আলোক বিজ্ঞানের অর্ধেক অংশ পড়ি নাই। আমরা কিভাবে পড়বো? যতটুকু অংশ পড়ি নাই ততটুকু অংশ থিওরি পড়বো। থিওরি পড়ে টোটালের আবার হচ্ছে প্রবলেম গুলো সলভ করবো, সূত্র আলোচনা সহ প্রবলেম গুলো আমরা সলভ করবো। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি সুন্দর ফুল চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। কিছু অংশ বাদ ছিল আমাদের, কিছু অংশ বাদ ছিল। ঠিক আছে? আর অনেকগুলা চ্যাপ্টার একেবারে ধরাই হয় না, তার মধ্যে একটা ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সটা খুবই ইম্পর্টেন্ট, নৈবার্তিক আসে অনেকগুলা করে, তিনটা চারটা করে অনেক সময় চলে আসে, তিনটা তো আসেই। ইলেকট্রনিক্সটা পড়া হয়নি একেবারে, এটা থেকে সহজ প্রশ্ন আসতে পারে ফাইনালে, এটা আমাদের একটু স্টাডি করে নিতে হবে। আর এই চুম্বকের কিছুই পড়া হয় নাই, চুম্বকের একেবারে হাতই দেওয়া হয় নাই। চুম্বকের হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু বড় আছে। তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তো যত বড় চ্যাপ্টারই হোক না কেন, আমরা অতি বেশি সময় দিয়ে কিন্তু পড়তে পারবো না, সেরকম সময় কিন্তু আমার হাতে নেই, আমাদের হাতে কিন্তু নাই। এই বিষয়টা কিন্তু মাথায় আনতে হবে। এখন মনে হচ্ছে যে 4 মাস 4.5 মাস বিশাল সময়, আসলে বিশাল সময় কিন্তু না। তোমার কিন্তু চ্যাপ্টার পড়তে হবে 19টা। 19টা চ্যাপ্টারকে তুমি ভাগ করো, 19টা চ্যাপ্টারকে যদি তুমি ভাগ করো, হ্যাঁ, তাহলে কিন্তু খুব একটা বেশি সময় পাচ্ছ না তুমি। চ্যাপ্টার প্রতি আমি দেখেছি হিসাব করে 3টা ক্লাস পাচ্ছি। তো ধরে নিলাম যেগুলো চ্যাপ্টার একটু ছোট বা আগে পড়া হয়েছে, সেগুলো থেকে আমি 3টা ক্লাস নিব বা 2টা ক্লাস নিব, অঙ্ক প্রবলেম গুলো সলভ করাবো, রিভিউ করার পরে সলভ করাবো। একটা ক্লাস রিভিউ করলাম, একটা ক্লাস সলভ করলাম। কিন্তু বড় যে ক্লাসগুলো, বড় যে চ্যাপ্টার গুলো, সেগুলো তো আমার তো 3টা 4টা ক্লাসও লাগবে। আবার যেগুলো একেবারেই পড়া হয় না, সেগুলোতে একটু সময় বেশি লাগবেই। এই জন্য সময় কিন্তু একেবারেই নেই, সময় একেবারেই নেই। 4.5 মাস ধরে কিন্তু সময় নেই। আর তড়িৎ চুম্বক আবেশ, তাড়িৎ চুম্বক আবেশ, ঠিক আছে, তাড়িৎ চুম্বক আবেশ, এইটা কিন্তু আমাদের একেবারেই পড়া হয় না। এটা সহজ, এটা সহজ চ্যাপ্টার, ছোট সময় সময় লাগবে না আমাদের এই 3টা চ্যাপ্টার। আর এই ফার্স্ট পার্টের হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারটা পড়া হয় নাই, ফার্স্ট পার্টের তরঙ্গ চ্যাপ্টারটা পড়া হয় নাই। আর হচ্ছে গাঠনিক ধর্ম, গাঠনিক ধর্মের দ্বিতীয় অংশটা পড়া হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট। ওই দ্বিতীয় অংশ থেকেই এবার প্রশ্ন আসবে, দ্বিতীয় অংশ থেকেই প্রশ্ন আসবে, একবার শিওর থাকো। কারণ দ্বিতীয় অংশটা এতদিন পর্যন্ত শর্ট সিলেবাসে ছিল না, এবং ওটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে পৃষ্ঠ টানটা, ওখান থেকে প্রশ্ন আসবে। তাহলে এখানের দ্বিতীয় অংশটা আমাদের পড়া হয় নাই, শুধুমাত্র স্থিতিস্থাপকতা অংশটা পড়া হয়েছে। ঠিক আছে? দ্বিতীয় অংশ। তো আমরা এই দ্বিতীয় অংশ কমপ্লিট করব, সাথে ওই অন্যগুলা সহ টেস্ট পেপার সলভ করে ফেলবো, যতগুলো আছে মোটামুটি, যতগুলো টপিক আছে। হুম, মোটামুটি এই এই কটা। আর কোনটা বাদ থাকলো দেখো তো। এই কটা চ্যাপ্টার আমাদের একটু ভালোভাবে স্টাডি করে নিতে হবে। ওকে? তার মধ্যে হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের অল্প অংশ, যেগুলো একেবারে অল্প অল্প অংশ আছে, সেটা আমরা আগে শেষ করে নিব, সেটা আমরা শেষ করে নেব। এখান থেকে একটা প্রশ্ন আসবেই ফাইনালে, কনফার্ম থাকো। জ্যামিতিক আলোক বিজ্ঞান, পদার্থের গাঠনিক ধর্ম, দুটা থেকে আসবেই। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানটা অল্প একটু অংশ বাকি ছিল, ওটা আমরা একটু স্টাডি করে ফেলবো। তারপর আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া অথবা ইলেকট্রনিক্স নিয়ে কাজ শুরু করবো। একটু মনোযোগ দিয়ে দেও। তো আমি একটু জ্যামিতিক আলোক বিজ্ঞানটা সব জায়গায় শুরু করতেছি। জ্যামিতিক আলোক বিজ্ঞানে যেহেতু অল্প একটু অংশ বাদ আছে, তো একটু পড়তে যাও, অন্যগুলো একটু রিভিউ হয়ে যাবে আশা রাখছি। হ্যাঁ,
আর শেষ হলে তো আমি সবগুলা টপিকের উপর প্রবলেম সলভ করবই, তখন তো আমি রিভিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা, তোমাদের যাদের দু একজনের যদি ফেলও থেকে থাকে পদার্থ বিজ্ঞান, হ্যাঁ, তো ওইটার জন্য আমি আলাদা ক্লাস নিব স্পেশালি। ওই ক্লাসের সাথে এই ক্লাসটা মিলাবো না, এই ক্লাস এই ক্লাসের মধ্যে চলতেই থাকবে। এখানে বিশেষ কোনো সমস্যা ছাড়া ক্লাসগুলো আর বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু তুমি ফুল রিভিশন করতে পারবে না, আমিও করাতে পারবো না। আর আমি চাই না যে আমি ফুল প্রিপারেশন না নিয়েই আমি হলে যাব, আমি চাচ্ছি না কমপক্ষে। তোমার গুরুত্বটা দেওয়াটা খুবই জরুরি বিষয়, ঠিক আছে? তো আমরা যতটুকু অংশ বাদ আছে ইম্পর্টেন্ট টপিক গুলো আলোচনা করব, একেবারে ইম্পর্টেন্ট টপিক গুলো আলোচনা করবো, পাশাপাশি হচ্ছে কিছু কিছু টপিক আছে সূত্র দিয়ে করলেই হয়ে যাবে বা দেখাবো। মানে যতটুকু তোমার প্রিপারেশন নিতে লাগে আমি সেভাবে পড়াবো, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। পুরো টপিক আমার একটা একটা টপিক একটা ক্লাসও আমার শেষ হয়ে যেতে পারে, সমস্যা নাই, যদি সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হয়। ঠিক আছে, আবার কিছু কিছু আছে যে একদিন আমি পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলবো। ওকে, যেহেতু তোমার ওটা পড়া আছে, পারবো, কোনো সমস্যা নাই, পারবা, তুমিও পারবা আমিও পারবো। জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা অণুবীক্ষণ যন্ত্রটা পড়ি নাই। অণুবীক্ষণ যন্ত্রটা ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে জ্যামিতিক আলোক বিজ্ঞানে কি কি টপিক আছে আগে দেখে নিই। প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার সময় আমরা টপিক গুলো দেখে নিব, ইম্পর্টেন্ট টপিক গুলা। এক নম্বর হচ্ছে প্রিজম। প্রিজম টপিকটা খুবই ইম্পর্টেন্ট, প্রিজম। দুই নাম্বার হচ্ছে লেন্স, লেন্সের সমীকরণ গুলা, লেন্সের প্রস্তুত কারকের সমীকরণ, প্রস্তুত কারকের কারক সমীকরণ, এই রিলেটেড প্রবলেম গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা থিওরি পড়িয়েছি, ঠিক আছে? তিন নাম্বার হচ্ছে এই অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, এই তিনটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট তিনটা টপিক। এই তিনটা টপিকের মধ্য থেকেই তোমাদের ফাইনালে সিকিউ আসার কথা। পাশাপাশি আমি একটু লিখে দিচ্ছি যে এইটার মধ্যে আর কি কি টপিক আছে। সেটার মধ্যে হচ্ছে লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা, এগুলো থেকে ছোট প্রশ্ন আসতে পারে নৈর্ব্যক্তিক আকারে, হ্যাঁ। তারপর হচ্ছে আহ প্রতিসরণের যে ঘটনাগুলা, যদিও এটার মধ্যে লেন্সও আছে, যাই হোক প্রতিসরণের যে ছোটখাটো যে জিনিসগুলো আছে সেগুলো, হ্যাঁ। আর হচ্ছে বিচ্ছুরণ আছে, আলোকের বিচ্ছুরণ আছে, আলোর বিচ্ছুরণ তোমাদের আগেই বলে নিয়েছি আমি, যে আমি নৈর্ব্যক্তিক সম্পর্কিত আলোচনাগুলো করব, কারণ নৈর্ব্যক্তিকটাও খুবই গুরুত্বপূর্ণ। একটু আমার মুখে তোমার শুন, তুমি যে নিজে নিজে যেটা পড়ে হবে তার চাইতে আমি যদি একটু বলে তারপর তুমি পড়ো, তার তোমার মানে ভালো হবে আর কি, ঠিক আছে? এটাই নিয়ম আসলে। মানে অনেক কিছু নিজে নিজে পড়লে যতটা ভালো লাগে না, আবার অন্যের মুখে শুনলে কিন্তু এটা ভালো লাগে বা ভালোভাবে মাথায় থাকে আর কি, এরকম আর কি। তো আমি ওই টপিক গুলো যেগুলো থেকে নৈর্ব্যক্তিক বেশি বেশি আসে বা আসতে পারে, ওই টপিক গুলা নিয়েও আমরা একটু আলোচনা করে নেবো, ঠিক আছে? ওই টপিক গুলা নিয়েও আমরা একটু আলোচনা করে নেবো, এই আমাদের মোটামুটি টপিক। তো এই গেল। তো আমরা প্রিজম পড়েছি, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ পড়েছি, আমরা একটু অণুবীক্ষণ যন্ত্রটা পড়বো। অণুবীক্ষণ যন্ত্র পড়লে আমাদের এই চ্যাপ্টার টপিক গুলা শেষ হয়ে যাবে। ওকে, তারপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা দেখবো। তো অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র পড়ার আগে আমরা ছোটখাটো দু একটা জিনিস একটু শিখে নিই, যে বিবর্ধন, বিবর্ধন, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। বিবর্ধন বিষয়টা আসলে কি? মনে করো তোমার চোখের সামনে একটা বস্তু আছে, ওইটাকে তুমি কত বড় করে দেখতে চাচ্ছ। একটা বস্তু দৈর্ঘ্য আছে মনে করো 10 সেন্টিমিটার, সিম্পল একটা যদি আমি তোমাকে বলি যে আমি ওইটাকে মনে করো দেখতাম কোনো কাজে, কোনো ভাবে মনে করো ওটাকে 50 সেন্টিমিটার দেখলাম। 10 সেন্টিমিটারের একটা বস্তুকে আমি লম্বা মনে করো 10 সেন্টিমিটার, আমি 50 সেন্টিমিটার লম্বা দেখতে পেলাম, তাহলে আমি কত গুণ দেখতে পেলাম? 5 গুণ, 50/10। এই বিষয়টাকে বলা হচ্ছে বিবর্ধন। তাহলে বিবর্ধন হচ্ছে যে আমি বিম্ব, মানে আমি দেখতে পাচ্ছি, ছিল অ্যাকচুয়াল বস্তু হচ্ছে 10 সেন্টিমিটার, তা আমি কোনো কিছুর মাধ্যমে সাহায্য নিয়ে আমি ওটাকে 50 সেন্টিমিটার দেখলাম। তার মানে কি? তার মানে আমি 50 সেন্টিমিটার, কিন্তু বস্তুটা কিন্তু 50 সেন্টিমিটার না। তার মানে এটা কি? এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, যেহেতু আমি, আর অ্যাকচুয়াল বস্তুটা হচ্ছে 10 সেন্টিমিটারের। সুতরাং এই যে অনুপাতটা, এটাকে বলা হচ্ছে বিবর্ধন। তার মানে আমি যেটাকে অন্যভাবে বলি সুন্দর করে, যে লক্ষ্য বস্তুর তুলনায় বিম্বটা কত গুণ বড় বা কত গুণ ছোট। লক্ষ্য বস্তুর তুলনায় একটা বিম্ব কত গুণ ছোট বা কত গুণ বড়, এইটা প্রকাশ করা হয় বিবর্ধনের মাধ্যমে। এটা দ্বারা বিবর্ধন প্রকাশ করা হয়, ঠিক আছে? বিবর্ধন কাকে বলে পরীক্ষায় প্রশ্ন ভাবে আসে না, বিবর্ধন এটাই, যে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য
সরি, বিম্বের দৈর্ঘ্যটা আগে লিখবো আমরা। হ্যাঁ, তো আমরা একটু লিখে নিচ্ছি এম, মডুলাস দিলাম। হ্যাঁ, মডুলাস কেন দিলাম আমি বলছি। এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই হচ্ছে লক্ষ্য বস্তু দৈর্ঘ্য, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য, এই অনুপাতটাকে আমরা বলতেছি বিবর্ধন। তো আমি যদি তোমাকে বলি যে লক্ষ্য, এটা বিম্বের দৈর্ঘ্য পজিটিভ নিব, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য আমরা পজিটিভ নিব। কেন? যে আমরা জাস্ট জানতে চাচ্ছি যে আমি কত গুণ বড় করে বস্তুটা দেখতে চাচ্ছি বা দেখতে পেয়েছি, বা কত গুণ ছোট আমি বস্তুটা পেয়েছি দেখতে, এটাই বিবর্ধন। কিন্তু তো আমরা যখন জাস্ট বিবর্ধন বলবো যে কত গুণ, 5 গুণ, 10 গুণ, 20 গুণ বা অর্ধেক, এগুলো কিন্তু নেগেটিভ চিহ্ন আমাদের লাগে না। তার মানে এটা দ্বারা আমরা একটা জাস্ট ধারণা পাচ্ছি যে লক্ষ্য বস্তুর তুলনায় বস্তুটা কত গুণ আমি বড় দেখতে পাচ্ছি, বা হ্যাঁ কত গুণ বড় হচ্ছে বা কত গুণ ছোট হচ্ছে। এবার যদি তুমি একটু সিম্বল আকারে লেখো, তাহলে এম ইজ ইকাল টু আমরা লিখবো এল প্রাইম ডিভাইড বাই হচ্ছে এল। এল প্রাইম মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, অলরেডি বুঝতেই পারছো যেহেতু আমি বিম্বের দৈর্ঘ্যটা উপরে লিখেছি, আর নিচে হবে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল। এবার বিম্বটা কি আমি উল্টা করে দেখতে পাচ্ছি নাকি সিধা করে দেখতে পাচ্ছি? উল্টা করে নাকি সিধা করে? উল্টাও হতে পারে, সিধাও তো হতে পারে। ঠিক আছে, তো এইটার জন্য আমি যদি প্রকাশ করি একেবারে নেগেটিভ চিহ্ন সহ, এবার দিচ্ছি ভি ডিভাইড বাই ইউ। তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে বিম্বের দূরত্ব, এটা কিন্তু আবার বিম্বের দৈর্ঘ্য না, বিম্বের দূরত্ব আমাদের সকলের জানা আছে, 9-10 থেকে আমরা এটা পড়ে আসতেছি। এটা হচ্ছে বিম্বের, আমি কিন্তু প্রতিবিম্বের জায়গায় বিম্ব লিখছি, প্রতিবিম্ব বিম্ব একই কথা। বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব এটা হচ্ছে ভি, ভি আর ইউ ইজ ইকাল টু হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। লেন্সের ক্ষেত্রে সকল প্রকার দূরত্ব আমরা পরিমাপ করব আলোক কেন্দ্র থেকে। লেন্সের ক্ষেত্রে সকল প্রকার দূরত্ব আমরা লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করব। আর দর্পণের ক্ষেত্রে আমরা সাধারণত পরিমাপ করি কোথা থেকে? মেরু থেকে। আমাদের এই সিলেবাসে দর্পণ নেই, শুধুমাত্র লেন্সটাই আছে। ওকে, এটা গেল। এখন সোজা নাকি উল্টা একটু খেয়াল করো। এম মনে করো এই সমীকরণে বসানোর পরে হিসাব নিকাশ করে পেলাম নেগেটিভ পাইছি, নেগেটিভ পাইছি, তাহলে এম নেগেটিভ হলে বিম্ব হচ্ছে, পজিটিভ লিখি আগে, বিম্ব হচ্ছে সোজা, বিম্ব হচ্ছে সোজা। মনে করে এরকম ছিল, দেখো আমার কলমটা উপরে মাথা নিচে হচ্ছে, ঠিক আছে, তো এরকমই থাকবে, এটাকে বলি সোজা। আর যদি বলি উল্টা, উল্টা দেখো তো এই যে এরকম হয়ে গেছে, এই যে এরকম, এদিকে এদিকে পেছনের অংশ, এটা হচ্ছে সামনের অংশ এদিকে চলে আসছে, এটাকে বলি আমরা উল্টা। ঠিক আছে, তাহলে এম ইজ ইকাল টু মাইনাস ভি হলে বিম্ব হচ্ছে হবে হচ্ছে উল্টা, বিম্ব উল্টা, বিম্ব উল্টা। ঠিক আছে, বিম্ব সোজা আর হচ্ছে বিম্ব উল্টা। এবার স্যার ভি আর ইউ এর কথাটা একটু বলে নিই। হ্যাঁ, ভি এর এবং ইউ এর কথাটা একটু এর সাথে বলে নিই। দেখো তো, ভি মানে ভি মানে বিম্বের দূরত্ব। তো ভি বাস্তব কখন হবে আর অবাস্তব কখন হবে? ভি যদি পজিটিভ, হিসাব নিকাশ করে যদি পজিটিভ হয়, তাহলে বিম্ব বাস্তব, বিম্ব হচ্ছে, বিম্ব হচ্ছে বাস্তব। অথবা উল্টা করে বলতে পারো, বাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মান পজিটিভ। বাস্তব বিম্ব কিভাবে বুঝবো? সরাসরি আলোক রশ্মির মিলিত হয়ে যে বিম্বটা তৈরি হবে সরাসরি। আর আমরা ওই যে পিছনে বর্ধিত করলাম মনে হচ্ছে, এই ধরনের যে বিম্বগুলো সেটাকে বলবো আমরা অবাস্তব। মনে হচ্ছে পেছনের দিকে রশ্মি চিত্রটা পিছনের দিকে বর্ধিত করে করে বড় করলাম, করে একটা বিন্দুতে মিলিত করলাম, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অবাস্তব। তাহলে ভি ইজ ইকাল টু হচ্ছে মাইনাস ভি যখন হবে বিম্ব হচ্ছে অবাস্তব, বিম্ব হচ্ছে অবাস্তব। আমরা এটা শিখবো, শিখেছি অলরেডি, জানি আমরা। তাহলে এই একটা, এটা গেল, এটা গেল। তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে, স্যার ওই লক্ষ্য বস্তুর দূরত্ব কি সবসময় পজিটিভ হবে? না, এটা নেগেটিভ হতে পারে, এটাও নেগেটিভ হতে পারে, এটা নিয়ে আমি পরে কথা বলবো, অঙ্ক যখন আসবে তখন দেখবো আমরা। আপাতত আমরা ভি আর এম টা বুঝি। ভি মানে হচ্ছে, ভি মানে হচ্ছে বিম্বের দূরত্ব, যদি পজিটিভ বাস্তব পজিটিভ, আর নেগেটিভ মানে হচ্ছে অবাস্তব। সহজ সহজ, উল্টা পাল্টা কিন্তু এখানে নেই। এই যে পজিটিভ সোজা, নেগেটিভ উল্টা, এখানে পজিটিভ বাস্তব, নেগেটিভ অবাস্তব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই গেল আমাদের বিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য। এবার সকল প্রকার দর্পণ বলো লেন্স বলো, এই সূত্রটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য একটা সূত্র আছে, তোমরা পড়েছো জানো, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আমরা এটার বিভিন্ন লেন্সের ক্ষেত্রে বা বিভিন্ন দর্পণের ক্ষেত্রে চিহ্নগুলা ঠিকঠাক মতো দিব, যেটার ক্ষেত্রে যেরকম চিহ্ন হয় সেটার ক্ষেত্রে সেরকম পরিমাণ আমরা
দিব। একটা নোট লিখি এখানে, হ্যাঁ, একটা নোট লিখি, সেটা হচ্ছে সকল প্রকার দর্পণ, ঠিক আছে, সকল প্রকার দর্পণ কি বলে, বাস্তব বিম্বের কথাটা একটু বলি, যে এবং অবাস্তব বিম্বের কথা বলি, যে অবতল লেন্সে, অবতল লেন্সে, হ্যাঁ, অবতল লেন্সে এবং আমি অবলিক দিলাম, এবং উত্তল দর্পণে, উত্তল দর্পণে, হ্যাঁ, সর্বদা, সর্বদা অবাস্তব বিম্ব গঠন হয়, অবাস্তব বিম্ব গঠন হয়। এটা বলার দরকারই নাই, তোমাকে যদি বলে অবতল লেন্স, তাহলে অবাস্তব বিম্ব, তাহলে ভি এর মান কি? নেগেটিভ। ভি এর মান আমরা কি ধরবো? নেগেটিভ। যদিও আমাদের তেমনটা লাগে না এরকম, সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়। এগুলো 9-10 এর জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, গঠিত হয়। আর আরো একটা নৈর্ব্যক্তিকের জন্য এগুলো বলছি। আর একটা হচ্ছে সকল প্রকার লেন্স এবং সকল প্রকার দর্পণে অবাস্তব বিম্ব কিন্তু গঠিত হয়। অবাস্তব গঠিত হয়ই, কিন্তু অবতল লেন্স আর উত্তল দর্পণে বাস্তব কখনোই হয় না, কিন্তু অবাস্তব তো হয়। আবার তাহলে চিন্তা করতো, তাহলে তাহলে এখন দেখো তো, উত্তল লেন্স, উত্তল লেন্স, উত্তল লেন্সের সাথে কে যাবে? পেয়ারটা একটু খেয়াল করো, জোড়াটা একটু খেয়াল করো। অবতল লেন্সের সঙ্গে কার জোড়া দিয়েছি? উত্তল দর্পণ, মনে রাখার জন্য বুদ্ধি বলতেছি। আর উত্তল লেন্সের সাথে আমি অবতল দর্পণ, একটা মনে রাখলেই হবে, অবতল দর্পণ। এই দুইটাতে আবার বাস্তব অবাস্তব সবকিছুই গঠিত হয়। তার মানে উত্তল লেন্সে বাস্তবে গঠিত হয়, অবাস্তবে গঠিত হয় বিম্ব, অবতল দর্পণে বাস্তবে গঠিত হয়, অবাস্তবে গঠিত হয়। কিন্তু কিন্তু উত্তল দর্পণ এবং অবতল লেন্সে কখনোই বাস্তব বিম্ব গঠিত হয় না। তাহলে এখন উত্তল লেন্সের ক্ষেত্রে বিম্বের দূরত্ব ভি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? দুইটাই হবে, প্লাসও হবে মাইনাসও হবে। কিন্তু যদি উল্লেখ করে বলে উত্তল লেন্সের বাস্তব বিম্ব, তখন ভি এর মান পজিটিভ। আবার উল্লেখ করে যদি বলে উত্তল লেন্সের অবাস্তব বিম্ব, তখন কিন্তু আমার নেগেটিভ হবে। অবাস্তব বললে নেগেটিভ হবে। আর অবতল লেন্স আর উত্তল দর্পণ বললে যদি থাকে তোমাদের নৈর্ব্যক্তিকে ছোটখাটো বা থিওরি আকারেই থাকে, তাহলে আর ওই বিম্ব আর বলার দরকার নাই নেগেটিভ পজিটিভ, অবাস্তব বলার দরকার নেই, কারণ অল টাইমই অবাস্তব বিম্ব গঠিত হয়। ঠিক আছে, ওকে, এটা গেল 1/v, 1/u ইজিক্যাল টু 1/f। আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা যেটা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলতে চেয়েছিলাম, সেটার নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র তোমাদের ল্যাবরেটরিতে তোমরা দেখে থাকবা, অনেকে হয়তোবা যারা জ্যোতিষীর কাছে হাতটা দেখিয়েছো, এই হাতের রেখা দেখার জন্য, হ্যাঁ, ওই একটা ম্যাগনিফাইং গ্লাস বলি আমরা ওটাকে, বিবর্ধক কাঁচ ব্যবহার করে থাকি, মানে রেখাগুলা সুন্দরভাবে দেখার জন্য, স্পষ্টভাবে দেখার জন্য। ঠিক আছে, যে রেখাগুলা, এটাকে বলি আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র বা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস বা হচ্ছে বিবর্ধক কাঁচ। আর একটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্র। এইটা হচ্ছে তোমার হচ্ছে আমরা সাধারণত খুবই ছোট ছোট বস্তু দেখার জন্য ব্যবহার করে থাকি। তোমাদের বায়োলজি ল্যাবে সাধারণত এটা থেকে থাকে। দেখবা যে দুইটা করে লেন্স আছে, খেয়াল করে দেখো, আমি যদি একটু হাত দিয়ে তোমাদের দেখাই, এই যে এটা মনে করে খাতাটা আমি দেখতে চাচ্ছি, খাতাটাই আমি মনে করে দেখতে চাচ্ছি। ঠিক আছে, খাতায় উপরে মনে করো যে ছোট লেখা আছে, এই যে এটা একটা লেন্স, এভাবে এইটা আর এখানে দুইটা হাত দিলাম, দুইটা লেন্স থাকে। তো তুমি কোন চোখে, কোন লেন্সে চোখ দাও? এই যে উপরে যে হাতটা আমি রেখেছি এটা ডান হাত, আর নিচে যে হাতটা রেখেছি সেটা হচ্ছে বাম হাত। বাম হাতটার যে ইয়াটা ফোকাস করে কাকে? বস্তুকে। এই জন্য এখানে যে লেন্সটা থাকে সেটার নাম হচ্ছে অভিলক্ষ্য, মানে বস্তুকে লক্ষ্য করে থাকে, এটা অভিলক্ষ্য। আর আমি এই যে ডান হাতটা উপরে আছে এখন বস্তু থেকে অনেক দূরে, হ্যাঁ, এখানে কিন্তু আমি চোখ দিব, তোমরা চোখ দাও, এটার নাম হচ্ছে চোখ দিই যেহেতু, এটা এই লেন্সের নাম আমরা বলি, বাংলায় বলি হচ্ছে অভিনেত্র। অভিনেত্র, নেত্র মানে চোখ, অভিনেত্র। তাহলে তাহলে বস্তুর কাছে থাকে কে? অভিলক্ষ্য। আর তার থেকে দূরে কে থাকে? তার থেকে দূরে থাকে হচ্ছে অভিনেত্র। দুইটা লেন্স থাকে, দুইটা লেন্সে তার দুইবার বিবর্ধন হয়। এই জন্য আমরা ছোট বস্তুকে অনেক বড় করে দেখতে পারি, এই জন্য আমরা ছোট বস্তুকে অনেক বড় করে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এখন তো তোমাদের যদি বলি যে সরল অণুবীক্ষণ যাতে কটা লেন্স থাকে? সাধারণত একটা লেন্স থাকে, একবার বিবর্ধিত হয়। আর জটিল অণুবীক্ষণ যন্ত্রে কটা লেন্স থাকে? দুইটা লেন্স থাকে, দুইবার বিবর্ধিত হয়। ঠিক আছে, দুইটা লেন্স থাকে, দুইবার বিবর্ধিত হয়। এজন্য জটিল অণুবীক্ষণ যন্ত্র কিন্তু বেশি ছোট জিনিসকে বড় করে দেখা ভালোভাবে যায়।
তাহলে অনুবীক্ষণ যন্ত্র কথাটার সাথে কি যুক্ত, যে ছোট বস্তুকে বড় করে দেখা, ছোট বস্তুকে বড় করে দেখা, ছোট বস্তুকে বড় করে দেখা। ঠিক আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র একবার বিবর্ধিত হয়, একটা লেন্স ব্যবহার করা হয়, সরল অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, আর একটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। আমি জটিলটা বা এখানে যৌগিক বলা হয়, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এই চিত্রটা একটু ভালোভাবে বুঝবা। এই জটিল অনুবীক্ষণ যন্ত্রটাই আমি আগে পড়াবো। জটিল অনুবীক্ষণ যন্ত্রের চিত্রটা সুন্দরভাবে বুঝবা, কারণ এটা চিত্রটা যদি তুমি ভালোভাবে না বুঝো, তাহলে এখান থেকে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট টপিক দিয়েছি, 3টে টপিক আমি লিখে দিয়েছি আগেই। আমি কিন্তু আগে লিখে দিয়েছি। প্রিজম, লেন্সের যে প্রস্তুতকারকের যে সমীকরণ গুলো আছে, এবং অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে জটিল অনুবীক্ষণ যন্ত্রটা। ঠিক আছে, দুটাই পড়বো আমরা, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাহলে এইটা থেকে যদি যেভাবে ভেতর থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ভেতর থেকে প্রশ্ন আসলে যেন আমরা ভালোভাবে বুঝতে পারি, চিত্র আকারেও প্রশ্ন আসে তোমাদের বোর্ড পরীক্ষায়। আর এটা যেহেতু আমাদের শর্ট সিলেবাসে ছিল না, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের 10টা চ্যাপ্টার, প্রশ্ন কিন্তু 8টা হবে। 10টা চ্যাপ্টার সেকেন্ড পার্টে 8টা প্রশ্ন হবে, বুঝতে পারছো? কোনো একটা প্রশ্ন, কোনো 2টা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হবে না। কিন্তু আমি মনে করছি, আমার সাজেশন অনুসারে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বাদ হবে না, যেহেতু এটা শর্ট সিলেবাস ছিল না, এবং এই চ্যাপ্টারটা কিন্তু একটু বড়, অনেকগুলো টপিক, এখান থেকে প্রশ্ন কিন্তু হবে। মানে সিকিউ করার মতো জায়গা, অনেকগুলা জায়গা এখানে আছে। ওকে, তো জটিল অনুবীক্ষণ যন্ত্র আমি তোমাদের হাতের মাধ্যমে দেখিয়েছি। দুইটা লেন্স থাকে, একটা হচ্ছে একেবারে বস্তুর কাছে, যেটাকে আমরা বলছি অভিলক্ষ্য, অবজেক্টিভ। আর একটা লেন্সের নাম হচ্ছে আই স্পেস বা অভিনেত্র, যেটা হচ্ছে একেবারে চোখ দিই। ঠিক আছে, তো আমি একটু দাগানোর চেষ্টা করছি। এটা দাগানো একটু কঠিন, তোমাদের দাগাতে পারতে হবে বিষয়টা এরকম না, চিত্রটা বুঝতেই হবে, চিত্রটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, চিত্রটা ভালোভাবে বুঝলে হবে। আমরা যদি দাগাতে চাও বাসায়, তাহলে এই প্রথম লেন্সটা একটু ছোট নিব আমরা, আর এই পরের লেন্সটা একটু বড় নিব। হ্যাঁ, পরের লেন্সটা বড় নিলে আমাদের দাগাতে সুবিধা হয়, মানে দাগাতে সুবিধা হয়। নিলাম আর কি, একটু বড় নিছি। হ্যাঁ, এটা তাহলে এখানে মনে করে আমি অবজেক্ট সেট করছি, যে বস্তুটাকে আমি বড় করে দেখতে চাই। ভালো করে খেয়াল করবা, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট এখানে। এই বস্তুটাকে আমরা মনে করো বড় করে দেখতে চাইছি। এই যে এই বস্তুটার নাম দিলাম হচ্ছে পি কিউ, এটার নাম দিলাম হচ্ছে পি কিউ, এটার নাম দিলাম হচ্ছে পি, এ পাশের নাম দিলাম হচ্ছে কিউ। এই যে, আর এই যে লেন্সের তো আলোক কেন্দ্র, এই যে এটা একবার আলোক কেন্দ্র, এটা দাগায় নি আলোক কেন্দ্রটা, এটা আমরা আলোক কেন্দ্র দাগা, এই যে এটা, হ্যাঁ এটা আলোক কেন্দ্র, আমরা জানি, এটা পড়েছি। ঠিক আছে, তো আমাদের জানা আছে আলোক কেন্দ্র দিয়ে যদি আলো প্রবেশ করে, তাহলে দিকের কোনো পরিবর্তন হয় না। ভালো করে খেয়াল করবো কথাটা, আলোক কেন্দ্র দিয়ে যদি আমাদের প্রবেশ করে আলো, তাহলে দিকের কোনো পরিবর্তন হয় না। তাহলে এদিক থেকে প্রবেশ করাও, এই যে এটা দিয়ে আমি আলোক কেন্দ্র দিয়ে দিলাম, এই যে আলোক কেন্দ্র দিয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি একটা চিত্র দাগাবো, খুব ভালো হয়তো বা হবে না। ঠিক আছে, এইটা। আর আরেকটা জিনিস আমাদের জানা আছে, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। এই যে আমি যদি একটু দেখাই, এইটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়েছি, আর এটা দিয়েছি আমরা একটা আলোক কেন্দ্র দিয়ে। এই যে আলোক কেন্দ্র দিয়ে প্রথম লেন্সের নাম দেওয়া হচ্ছে ও, অভিলক্ষ্য ও। ঠিক আছে, আমি যদি একটু লিখে দিই, অভিলক্ষ্য, বস্তুকে টার্গেট করেছে, লক্ষ্য করেছে, এই জন্য এর নাম হচ্ছে অভিলক্ষ্য দেওয়া হয়েছে বাংলায়। এটার নাম হচ্ছে অভিনেত্র, ই দিয়েছি, ই মানে আই এর চোখ দিয়েছি যেহেতু এই 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 লেন্সের সামনে, আই থেকে ই নিয়েছি আমরা, এটার নাম হচ্ছে অভিনেত্র, অভি অভিনেত্র। ঠিক আছে, অভিনেত্র। তাহলে এটা এই লেন্সের নাম কি? অভিলক্ষ্য। এই লেন্সের নাম কি? অভিলক্ষ্য, অভিনেত্র। ওকে, এইবার দেখো, এইটা এইটা যাবে কোন দিকে বলো দেখি? এইটা যাবে, দেখো তো খেয়াল করো ভালো করে, এই যে দিক দিয়ে যাবে, এই দিলাম, এই যেখানে মিলিত হয়েছে, দেখো তো। এই যে এইটা আমাদের জানা আছে, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি লেন্সে আপতিত হয়, তাহলে প্রধান ফোকাস দিয়ে যাবে। মনে যেন থাকে, আমরা 9-10 থেকে কিন্তু তোমরা পড়ে আসতেছো। প্রধান অক্ষের সমান্তরালে যদি, এগুলো ব্যক্তিগত জন্য বলছি, কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি লেন্সে বলো আর দর্পণেই বলো না কেন, হ্যাঁ, তাহলে কোন দিকে যাবে? তাহলে প্রধান অক্ষের উপরস্থ একটা বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দুর নাম আমরা কি দিয়েছি? প্রধান ফোকাস দিয়েছি। তাহলে প্রধান ফোকাসের সংজ্ঞা থেকে আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি লেন্সে আপতিত হয়, তাহলে একেবারে প্রধান ফোকাসে যাবে। তাহলে এটা হচ্ছে প্রধান ফোকাস, কোনটার ক্ষেত্রে? এই লেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এখানে কিন্তু দেখো তো,
এই যে দুইটা কিন্তু আমার প্রতিসরিত রশ্মি, দুইটা প্রতিসরিত রশ্মি। আমি যদি একটু দেখাই লাল কালি দিয়ে, এই যে এটাও প্রতিসরিত রশ্মি, লেন্সের পার প্রতিসরিত হয়েছে, এইটাও প্রতিসরিত রশ্মি। দুইটা রশ্মি কিন্তু একেবারে এখানে যে মিলিত হয়েছে, সরাসরি মিলন, সরাসরি মিলন। সরাসরি মিলনে কি বিম্ব গঠিত হয়? বাস্তব বিম্ব। আবার বলছি সরাসরি মিলন। এখানে আমরা কিন্তু টেনে হেসে মিলন করাই নাই, বামে ডানে পিছনে সামনে বাড়ায়া কিন্তু মিলন করা নাই। কি করেছি? সরাসরি মিলন হয়েছে। এই যে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাহলে সরাসরি মিলন। তাহলে এইটার নাম হচ্ছে বাস্তব বিম্ব। তাহলে আমি দেখো একটু টান দিলাম, তো দেখো তো এই যে পি 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 পি, এই যে এখানে পি, এটা পি, এটা পি, এটা পি দিলাম। এবার দেখো তো কিউটা তো এটা তো কিউ হবে, তাহলে তাহলে এই যে এটার নাম দাও P1, এটার নাম দাও Q1। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করি, ভালো করে খেয়াল করবা, অভিলক্ষ কর্তৃক, এগুলো কিন্তু নৈর্ব্যক্তিক, নৈর্ব্যক্তিক আলোচনা করে ফেলতেছি কিন্তু এর মধ্যেই। অভিলক্ষ দ্বারা বিবর্ধনটা কিরকম হলো? বিবর্ধনটা বিম্বটা কিরকম হয়েছে? বিবর্ধিত হয়েছে। দেখো তো এখানে কি কিরকম ছিল, দেখো তো এই যে পি কিউ, এই যে খেয়াল করো, উপরে পিউ নিচে কিউ, এখানে কিরকম পাইছি দেখো তো, উপরে কিউ নিচে পি, তার মানে কি উল্টা হয়ে গেছে। তার মানে অভিলক্ষ দ্বারা বিম্বটা বিবর্ধিত হয়েছে, ভালো কথা, কিন্তু বাস্তব হয়েছে, এটাও ভালো কথা, কিন্তু উল্টা হয়ে গেছে। মুখস্থ করার কোনো কিছু নাই, চিত্র দেখলেই তুমি বুঝতে পারবা, চিত্রটা একটু হৃদয় ধারণ করো, খেয়াল করে দেখো, এই যে উল্টা হয়ে গেছে, এই যে পি, এই যে পি, এই যে এই পি কিন্তু এখানে আসছে, আর এই কিউ কিন্তু এই যে এই রেখা বরাবর, এটাকে বলা হয়েছে প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষ, ঠিক আছে? তাহলে উল্টা হয়ে গেছে, উল্টা বাস্তব বিবর্ধিত, কার জন্য? অভিলক্ষের জন্য। এইবার খেয়াল করো, এটা আবার এটা এটা মনে মনে বাদ দাও তো, এটা বাদ দিলাম, হাত দিয়ে মুছে দিছি। এবার এই যে বস্তুটার বিম্ব পাইলাম, প্রথম লেন্স দ্বারা বস্তুর যে বিম্বটা গঠিত হয়েছে, খেয়াল করো, বন্ধ করে দিছি। এবার এই লেন্সের ক্ষেত্রে এটা কিন্তু এখন লক্ষ্য বস্তু। এই লেন্সের সামনে কে আছে এখন? এই যে P1 Q1, কি আছে তাহলে? এটা লক্ষ্য বস্তু। এই লক্ষ্য বস্তুকে কিন্তু আবার সে বিবর্ধিত করবে। এই P1 Q1 এইটা হচ্ছে এই লেন্সের ক্ষেত্রে বিম্ব, কিন্তু এই লেন্সের সামনে কি? এই লেন্সের সামনে যেটা আছে এটা বস্তু, এটাকে আবার বিবর্ধিত করবে। কোন দিক দিয়ে দিবা? দিয়ে দাও, এই দিক দিয়ে একটা দিলাম, এই যে এই দিক দিয়ে একটা দিলাম, এই যে চলে গেল, প্রতিসরিত হলো এই দিক দিয়ে, প্রতিসরিত হয়েছে, এই যে খেয়াল করো। এইটা এখন আমি একটু চালাকি করে দাগাবো, হ্যাঁ একটু চালাকি করে দাগাবো, এটা আসলে মিলে না ভালোভাবে। এটাকে যদি একটু নিয়ে আসি এদিকে, এই যে এখানে নিয়ে আসলাম, এই যে এখানে এখানে এখানে, এই যে এখানে নিলাম, এটা পিছনে দিকে, এটা কিন্তু পেছনের দিকে বহিত করলাম, হ্যাঁ এই যে পেছনের দিকে বহিত করে এখানে আসলো, এইটা এখন এখানে নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম, নিয়ে গেলাম, নিয়ে গেলাম, নিয়ে গেলাম, এই যে খেয়াল করো, এই যে এটা ডট ডট দিয়ে একটু, যেহেতু পিছনে বহিত করছি, এই দেখো এখান থেকে কিন্তু আলো এই লেন্সের মধ্যে দিয়ে দিক দিয়ে কিন্তু প্রতিসরিত হয়েছে। এইটা কিন্তু মেইন রশ্মি, আমি মেইন রশ্মিটা এভাবে দিলাম, এই যে এটা কিন্তু মেইন রশ্মি। এই রশ্মিটাকে পেছনের দিকে বর্ধিত করে 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 আমি এখানে নিয়ে আসছি, এই যে এটা কিন্তু পেছনে বহিত করা জিনিস। এবার দেখো তো এইটা গেল, এইটা কি যাবে না? এটাও যাবে। একটু যদি দাগাই, এই যে একটু ডট ডট দিয়ে দাগাই, এই যে দাগাই 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 দাগাই, এইটা এই চলে গেল, এটা পেছনে বহিত করলাম, এখানে এসে মিলিত হয়েছে, খেয়াল করো। এটাও দেখো, এটাও বহিত করো, এইটা এটা এটা এটা, এই যে এটা 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 বর্ধিত করো, বহিত করো, বহিত করো, বহিত করো, বহিত, এগুলো একটু দেখতে পাচ্ছ, আফসা আফসা রেখা, আফসা আফসা রেখা, এগুলো পেছনের দিকে বর্ধিত করেছি। আসল রশ্মি কোনটা? আসল রশ্মি কিন্তু এটা, লেন্স যেটা প্রতিসরিত করছে এটা আসল রশ্মি। এই যে এই তিনটা আসল রশ্মি, লাল কালি দিয়ে আমি দিলাম, এইটা এইটা এইটা, এই তিনটা রশ্মিকেই পেছনের দিকে বহিত করছি। পেছনের দিকে বহিত করে 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 আমরা কোথায় পাইছি? এই যে দেখো, খেয়াল করো, এইটা পি 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 পি, এই যেখানে পি দিব, এই যে P2, আর এটার উপর কি দিব? এটার উপর কি দিব? দেখো তো, এবার বলো। এবার আমরা যে চূড়ান্ত বিম্ব পেলাম তার নাম দিলাম হচ্ছে P2Q2, এইটা কি বাস্তব? উত্তর হচ্ছে না স্যার, এটা বাস্তব না, এটা কোনোভাবেই বাস্তব না। খেয়াল করে দেখো, এটা একটু বাস্তব না, একটু দেখতে পাচ্ছ কিনা, এই যে এটা কিন্তু বাস্তব না। দেখো এই তিনটা রশ্মি, এখান থেকে একটা রশ্মি এখানে, এখান থেকে এখানে কেটে এই দিকে গেছে, তিনটা রশ্মি পিছনের দিকে বর্ধিত করে কিন্তু আমরা P2 বিন্দুতে মিলিত করেছি, এই যে P1 থেকে যে P2। তার মানে এটা কিন্তু এখন অবাস্তব হয়ে গেছে, পেছনের দিকে বর্ধিত করে করে P2 বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এটা অবাস্তব বিম্ব। এখন এবার তোমাকে প্রশ্ন করলাম, যেটা বড় হয়েছে, বড় তো হয়েছে, দেখতেই পাচ্ছি, এই যে ছোট্ট একটা বস্তু ছিল PQ, এই যে বিরাট বড় দেখতে পাচ্ছি, বিরাট বড়, এটাই তো আমাদের টার্গেট। মনোবীক্ষণ যন্ত্র যখন আমি স্টাডি করব, আমার প্রথম টার্গেট হচ্ছে বড় করে দেখা,
তার মানে বিবর্ধন হবেই হবে, বিবর্ধন হবেই হবে, এটা নিয়ে কোনো কনফিউশনই নাই। এই থিওরিতে বিবর্ধন হবেই হবে, ঠিক আছে। এবার খেয়াল করো বিবর্ধনটা তাহলে কতটুকু হলো। এইটা আমার টোটাল চূড়ান্ত বিম্ব আমি দেখতে পেলাম কোনটা, আমি কিন্তু এটা দেখতে পাইনি, আমি কিন্তু এটা দেখতে পাইছি, কারণ চোখ তো আমার সবার উপরে ছিল, এখানে আমার চোখ ছিল, চোখ আমার এখানে ছিল, এই যে এখানে চোখ লিখেলেই এখানে আমার চোখ, আমি কিন্তু এটা দেখতে পাবো, আমি এটা দেখতে পেয়েছি, একেবারে চূড়ান্তটা দেখতে পাইছি। আর বস্তু কোনটা ছিল, পিকিউ। তাহলে বস্তু দৈর্ঘ্য হচ্ছে পিকিউ, চূড়ান্ত বিম্ব দৈর্ঘ্য হচ্ছে P2Q2। তাহলে বিবর্ধন কত। এইবার দেখো বিবর্ধন, বিবর্ধন মানে কি, আগেই বলেছি লক্ষ্য বস্তু দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্যের অনুপাত। বিম্ব কোথায় থাকবে, উপরে, তাহলে বিম্ব কি P2Q2, আর লক্ষ্যবস্তু কোথায়, লক্ষ্যবস্তু নিচে PQ। এটা হচ্ছে আমার চূড়ান্ত বিবর্ধন। লক্ষ্যবস্তু ছিল PQ আর আমি চূড়ান্ত বিবর্ধন পাইছি P2Q2। ওকে, ক্লিয়ার। এখন এটাকে একটু চালাকি করে লিখবো, চালাকি করে লিখবো, লিখি, চালাকি করে লিখি। এটা লিখো তো P1Q1 বাদ পড়ে গেল মাঝখানে, তো P1Q1 একটা উপরে নিব, একটা নিচে নিব, উপরে একটা নিব, নিচে একটা নিব। আচ্ছা, উপরে একটা নিলাম P1Q1 PQ, গুণ এখানে P2Q2 ছিলই, নিচে আর একটা P1Q1 নিয়ে নিলাম, এই যে P1Q1 নিয়ে নিলাম। তা দেখো মজার ব্যাপার, এইটা হচ্ছে, এইটা একটু আলাদা করে একটু চিন্তা করো তো, একটু আলাদা করে চিন্তা করো তো। P1Q1 PQ, এই যে এটা বাদ দিলাম, এই যে এটা মুছে দিলাম, এটা আমি বন্ধ করে দিচ্ছি হাত দিয়ে। এই যে প্রথম যে লেন্স, এই লেন্সের ক্ষেত্রে এটা বিম্ব P1Q1, এই যে P1Q1 বিম্ব, এই যে P1Q1 বিম্ব, আর লক্ষ্যবস্তু কোনটা, PQ। তাহলে P1Q1 বিম্ব আর লক্ষ্যবস্তুর এইটা অনুপাতকে আমি কি বলবো, প্রথম লেন্স দ্বারা বিবর্ধন। তাহলে প্রথম লেন্স দ্বারা বিবর্ধন কত, এই যে P1Q1 বা PQ, তাহলে কি লিখবো, এটা মনে করো নাম দিলাম M1, গুণ এবার দ্বিতীয় লেন্সটা, এই লেন্সটাকে বন্ধ করো, এই যে লেন্স বন্ধ করলাম, এই লেন্সটা বন্ধ করলাম মনে করো, হ্যাঁ এই লেন্সটা বন্ধ করলাম, দেখো তো এই লেন্সটা বন্ধ করলাম, মোবাইল দিয়ে বন্ধ করেছে এখানে। এবার খেয়াল করো, এইটা হচ্ছে আমার এই লেন্স, এই লেন্সের ক্ষেত্রে এইটার নাম কি, লক্ষ্যবস্তু, যে P1Q1 লক্ষ্যবস্তু, আর চূড়ান্ত বিম্ব কোনটা, P2Q2। দেখো তো বিম্বের দৈর্ঘ্য কি, P2Q2, আর বস্তু কত, P1Q1। এই অনুপাতকে কি বলবো, এই অনুপাতকে বলবো আমরা হচ্ছে দ্বিতীয় লেন্স বা অভিনেত্র দ্বারা বিবর্ধন। তাহলে অভিনেত্র দ্বারা বিবর্ধনের নাম দিলাম হচ্ছে M2। তাহলে আমরা কি বলতে পারি না, যে চূড়ান্ত বিবর্ধনকে এভাবে লেখা যায়, কিভাবে, প্রথম লেন্স দ্বারা বিবর্ধন গুণ দ্বিতীয় লেন্স দ্বারা বিবর্ধন। প্রথম লেন্স দ্বারা বিবর্ধন গুণ হচ্ছে দ্বিতীয় লেন্স দ্বারা বিবর্ধন। ওকে, ক্লিয়ার, এইটুকু আমরা বুঝলাম যে m ইজিক্যাল টু। তাহলে আমরা এখন একে একে প্রথম লেন্সের বিবর্ধন বের করব, দ্বিতীয় লেন্সের বিবর্ধন বের করব, তাহলে আমাদের থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। কোথায় কি আছে একটু ভালোভাবে খেয়াল করবা, এবার একটু ভালোভাবে বুঝবো আমরা। এই যে এটা হচ্ছে প্রথম লেন্স, আর এটার নাম হচ্ছে ও। দেখো তো বস্তু দূরত্বকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা, যে ইউ লিখলাম, আর বিম্বের দূরত্বকে প্রকাশ করি কি দ্বারা, ভি দ্বারা, যে ভি লিখলাম। এটা ভুলে যাও, এটা 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 নিয়ে কাজ করো আগে। তাহলে এখন দেখো তো, আর ফোকাস দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়, ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় হচ্ছে এফ দ্বারা, ছোট হাতের এফ দ্বারা। এবার খেয়াল করো, তাহলে আমি যেহেতু এটা দুইটা লেন্স আছে, তাহলে আমি দুইটাতেই যদি ইউ এফ ভি লিখি তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কোনটা কার আমি বুঝতে পারবো না। তাই আমরা এইটার গুলাকে লিখবো ও ও ও, সবগুলা ও লিখলাম। তার মানে এইটার বস্তু দূরত্ব দেখো তো, খেয়াল করো, এই যে আমি কলমের মাথা দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত ইউ নট, এই যে আলোক কেন্দ্র থেকে বিম্ব, এই যে বিম্ব কি এই পর্যন্ত, এই যে পুরাটা, এই যে এই পর্যন্ত ভি নট। এবার লক্ষ্য, এবার ফোকাস দূরত্ব কোনটা, এই যে এখান থেকে এই পর্যন্ত ফোকাস দূরত্ব, এই যে ফোকাস দূরত্ব মানে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত। ওকে, ক্লিয়ার। তাহলে এইটুকু নিয়ে কাজ করি, এইটুকু একটু কাজ করি। দেখো তুমি কিভাবে লিখবা, 1/u প্লাস 1/v ইজিক্যাল টু 1/f। তুমি কার ক্ষেত্রে লিখতেছো, অভিলক্ষ্য, অভিলক্ষ্যকে তুমি কি দ্বারা প্রকাশ করেছো, ও দ্বারা, এই যে ও ও ও। ওকে, ক্লিয়ার। এবার আমি তো, আমার টার্গেট কি, আমি যখন অনুবীক্ষণ যন্ত্র পড়ছি, স্টাডি করছি, আমার টার্গেট হচ্ছে বিবর্ধন বের করা। আমার মেইন টার্গেটটা কি, বিবর্ধন বের করা। দেখো তো বিবর্ধন বের করতে হলে কি লাগে, একটু তাকাও তো। বিবর্ধন বের করতে হলে ভি ভাগ ইউ লাগে, উপরে ভি লাগে, নিচে ইউ লাগে, উপরে ভি লাগে, নিচে ইউ লাগে, এবং মাইনাস লাগে কিন্তু। এই দেখো, তাহলে আমি একটা কাজ করি, উপরে ভি দিতে হবে, তাহলে এই যে দেখো ভি নট ভাগ ইউ নট দিলাম, মাইনাস দিলাম একটা, প্লাস মাইনাস ভি নট ভাগ ভি নট ইজিক্যাল টু মাইনাস ভি নট ভাগ এফ নট। খেয়াল করো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি নট দিয়ে দিছি, প্রত্যেক ক্ষেত্রে আমি নট দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে খুব বেশি পড়াবো না, কিন্তু এই থিওরিটা একটু শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, এই থিওরিটা একটু শেষ করতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট থিওরি। তোমাদের আর একবার একটু লিঙ্ক দিব, তোমরা একটু জয়েন করে ফেলো তাড়াতাড়ি, হ্যাঁ। আর হয়তো বা 20 মিনিট পড়াবো, এটা এই লিঙ্ক, এই থিওরিটা একটু শেষ করে ফেলি। ওকে।
আজকে প্রথম একটু বেশি চাপ দিব না। এবার দেখো তো মাইনাস ভি নট দ্বারা গুণ করলাম কেন? কারণ মাইনাস ভি নট ভাগ ইউ নট মানে কিন্তু এম। আবার দেখাই, এই যে মাইনাস ভি ভাগ ইউ, এই জন্য মাইনাস দ্বারা গুণ করেছি ভি দ্বারা। তাহলে এইটুকার নাম থাকলো মাইনাস ভি নট ভাগ ইউ নট থাকলো মাইনাস ওয়ান, এই যে ভি নট ভাগ ভি নট মাইনাস ওয়ান ইজ ইকাল টু মাইনাস ভি নট হচ্ছে এফ নট। এবার খেয়াল করো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট তো বলেছি যে ভি নট ভাগ ইউ নটটা বাম পাশে রাখবো, ভি নট ভাগ ইউ নট ইজ ইকাল টু ওয়ান মাইনাস ভি নট ভাগ এফ নট। এইটাকে এখন কি লিখতে পারি? দেখো তো ভি নট ভাগ ইউ নট কার জন্য বিবর্ধন? প্রথম লেন্সের জন্য। প্রথম লেন্সের নাম কি? অভিলক্ষ। তাহলে অভিলক্ষের বিবর্ধনকে আমি কি দ্বারা প্রকাশ করেছি? এম ওয়ান দ্বারা। তাহলে এটা ইজ ইকাল টু কি লিখতে পারি? অবশ্যই এম ওয়ান লিখতে পারি। তাহলে লিখলাম এম ওয়ান ইজ ইকাল টু কি? মাইনাস ভি নট ইউ নট, অথবা এই পাশেরটাও লিখতে পারি ওয়ান মাইনাস ভি নট ভাগ এফ নট। তো এখন স্যার কোনটা কখন লিখবো? যখন যেটা দেওয়া থাকবে অঙ্কের মধ্যে তখন সেটা আমি লিখবো, ঠিক আছে? তখন সেটা আমি লিখবো। এই যে এটা আমার বিবর্ধন, প্রথম লেন্স দ্বারা আমার বিবর্ধন হয়ে গেছে। এখন দ্বিতীয় লেন্স দ্বারা বিবর্ধন বের করবো, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় লেন্স দ্বারা বিবর্ধন বের করবো। এটা গেলে একটু জয়েন করে আমি লিঙ্ক দিই, ওই মোবাইল থেকে লিঙ্ক দেবো। এবার এটা অভিলেখের ক্ষেত্রে লিখলাম। এবার অভিনেত্রের ক্ষেত্রে, অভিনেত্রের ক্ষেত্রে, অভিনেত্রের ক্ষেত্রে ওই আগের মতোই ওয়ান ভাগ ইউ প্লাস ওয়ান ভাগ বি, চোখ বুঝে লিখে ফেলবা ওয়ান ভাগে। অভিনেত্রের নাম কি দিয়েছো তুমি? কি দ্বারা ডিনোট করেছো? ই দ্বারা। তাই আমি এখানে ইউ ই ভিই এফ ই, এই জিনিসটা একটু ভেতরে দেখতে হবে যে কোথায় কোনটা, তাকায় একটু ভালোভাবে। এই দেখো, এটা ভুলে যাও। এই যে এটা হচ্ছে দ্বিতীয় লেন্সের আলোক কেন্দ্র, এখান থেকে এটা কিন্তু এখন লক্ষ্যবস্তু। এইটুকা দূরত্বের নাম হচ্ছে ইউ ই। তার মানে কি? দ্বিতীয় লেন্স থেকে লক্ষ্যবস্তু দূরত্ব। এবং এই আলোক কেন্দ্র থেকে এই যে বড় বিম্ব, সবচেয়ে চূড়ান্ত বিম্ব, এই দূরত্বটার নাম হচ্ছে ভিই। আর এই লেন্সের ফোকাস দূরত্বের নাম হচ্ছে, এই লেন্সের ফোকাস দূরত্বের নাম হচ্ছে এফ ই। এখানে দেখাই নাই আমি, এখানে দেখানোর সুযোগ নেই, তাই দেখানো হয় নাই। বুঝতে পেরেছ? এখানে দেখানোর সুযোগ নেই, কোথাও না কোথাও আছে মনে করো। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি ইউই বস্তু দূরত্ব, এই যে এটা বস্তু, এটা এটা ভুলে যাও। আর এখান থেকে এই পুরাটা দূরত্ব কি? ভি ই, চূড়ান্ত বিম্বের দূরত্ব। তাহলে অভিনেত্র বিম্ব দূরত্ব হচ্ছে ভিই। ওকে, দেখো এই থিওরিটা যদি তুমি আজকে দেখো, মানে এই ক্লাসটা যদি এখন দেখো ভালোভাবে মনোযোগ দিয়ে, আমার মনে হয় না যে এটার জন্য আর অতিরিক্ত কিছু পড়তে হবে, সবকিছু বুঝে যাওয়ার কথা। কারণ আমি যে থিওরি গুলা সাধারণত তোমাদের একেবারেই পড়ানো হয় নাই ফার্স্ট ইয়ার টু এখন পর্যন্ত, সেগুলো একটু
সময় নিয়ে পড়াবো, একটু সময় দিয়ে পড়বো, আস্তে ধীরে পড়াবো। আর যেগুলো একেবারে ইম্পর্টেন্ট কিন্তু আগে পড়ানো হয়েছে সেগুলো একটু তো অবশ্যই জুড়ে যাইতেই হবে। আমার সময় তো এখন আর 2 বছর নেই, আমার সময় আছে মাত্র 4.5 মাস। এখানে আমরা অনেকগুলো অঙ্ক সলভ করব, বিভিন্ন টাইপের বিভিন্ন কলেজের, গুরুত্বপূর্ণ কলেজের প্রশ্নগুলো সলভ করব। পাশাপাশি প্রত্যেকটা টপিক আমাকে কভার করতে হবে। অঙ্কগুলোর মধ্যে যেন আমার চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্র ইনক্লুড হয়। এই ধরনের অঙ্ক বাছাই করে করে তোমাদের জন্য কিন্তু সিলেক্ট করতে হবে, তারপর কিন্তু পড়াতে হবে। ঠিক আছে, ক্লাস রেডি করতে হবে। অনেক সময়, আমারও অনেক সময় লাগবে, তোমারও কিন্তু অনেক সময় লাগবে কিন্তু। সুতরাং এখানে ওই মানে যখন তুমি ক্লাসটা করছো তখনই একটু মনোযোগ দিয়ে দিলেই হবে। পরবর্তীতে আবার যে যারা ক্লাসে অলরেডি অ্যাটেন্ড আছো, তারা যেন আবার এই ক্লাসটা নতুন করে আর না দেখতে হয়। ভিডিও যদি আমি দিও গ্রুপের মধ্যে, না দেখতে যেন হয়, সেই জিনিস সেভাবে তুমি জয়েন করে থাকবা। জয়েন করার জন্য জয়েন বিষয়টা এরকম যেন না হয়। হ্যাঁ, তাহলে তোমাদের এখানেই শেষ হয়ে যাবে। মনে রাখো, সময় কিন্তু নেই, আমি বারবার তোমাদের জন্য বলছি কিন্তু। ঠিক আছে, কতটা কঠিন আমি বুঝতে পারতেছি, যে কতটা এই টোটাল সিলেবাস যখন তুমি মাথার মধ্যে নিয়ে পরীক্ষা হলে যাবা। ঠিক আছে, বুঝতেই পারছো। প্র্যাকটিস তো অনেক অনেক করতে হবে, সময় একেবারেই নেই। একেবারে সময় নষ্টও করবা না। যতদূর পরিমাণ দরকার পড়াশোনা, পড়াশোনার মধ্যেই থাকার চেষ্টা করো। অলরেডি পরীক্ষা হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেছে। ওকে, এবার দেখো, এটা আরেকবার একটু চোখ দিয়ে নিই। এই যে এটার নাম হচ্ছে অভিনেত্র, এটার নাম দিয়েছে ই। এই যে এটা আলোক কেন্দ্র, এই টুকা দূরত্ব। এখন বস্তু কিন্তু P1 Q1 দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে, তাহলে এই টুকা দূরত্বের নাম হচ্ছে UE। এগুলো কেন বলছি, ভেতর থেকে প্রশ্ন আসে এটা, এবং যদি তুমি বুঝতে পারো তুমি মজা করে অ্যান্সার করতে পারবা কনফিডেন্টলি। আর এখান থেকে এই যে পুরা বড় দূরত্বটা, চূড়ান্ত বিন্দু, এটার নাম হচ্ছে VE। আর এই লেন্সের ফোকাস দূরত্বের নাম কি, FE। ঠিক আছে, তো আমরা প্রথমে 1/V+1/E=1/F লিখেছি। লেখার পর যেহেতু এটা অভিনেত্রের ক্ষেত্রে আমি নিচ্ছি, তাই আমরা সবার ক্ষেত্রে ই লিখে দিয়েছি, তাহলে আমাদের আর ভুল হবে না। ওকে, এবার কি দ্বারা গুণ করব, -VE দ্বারা গুণ করব। উপরে একটা VE লাগবে, উপরে একটা ভি লাগবে, কিন্তু এখানে তো অভিনেত্র, এখানে ই বলছি আমরা। -VE ভাগ হচ্ছে UE প্লাস -VE ভাগ হচ্ছে VE ইজিক্যাল টু -VE ভাগ হচ্ছে FE। খুবই সহজ কিন্তু, একেবারে সহজ ক্যালকুলেশন। এবার দেখো, -VE ভাগ UE রেখে দিলাম, এখানে -1 হচ্ছে ইজিক্যাল টু -VE ভাগ হচ্ছে FE। ওকে, এবার আমার টার্গেট কি, বিবর্ধন বের করা। -VE ডিভাইড বাই UE ইজিক্যাল টু 1 VE ভাগ হচ্ছে FE। তাহলে আমরা এখন আমি যদি বলি যে অভিনেত্রের জন্য বিবর্ধন কত, আমরা প্রকাশ করেছি অলরেডি M2 দ্বারা। M2 ইজিক্যাল টু এটা লিখতে পারি -VE ভাগ UE, যদি দেওয়া থাকে আমাদের। কখন কোনটা দেওয়া থাকবে আমি বলতে পারছি না, তাই এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো। অথবা আমি কি লিখতে পারি, 1 VE ডিভাইড বাই FE। তোমাদের কাছে একটা সিম্পল প্রশ্ন, সিম্পল প্রশ্ন, যে VE চূড়ান্ত বিম্বটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, দেখো তো। এই যে এখান থেকে এই দূরত্বটা চূড়ান্ত বিম্ব, চূড়ান্ত বিম্ব, এই যে দ্বিতীয় লেন্স থেকে একেবারে বিম্ব পর্যন্ত, এটা কি নেগেটিভ হবে না পজিটিভ হওয়া উচিত? এই যে বিম্বটা কিভাবে তৈরি করে, দেখো তো, এটা কি বাস্তব দূরত্ব নাকি অবাস্তব দূরত্ব? অবশ্যই এটা অবাস্তব দূরত্ব। খেয়াল করো, আমার এই রশ্মিগুলো তো বের হয়ে গেছে এই লেন্স দিয়ে। এই যেখান থেকে রশ্মি এখানে পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়ে, তিনটা দেখিয়েছি আমি, বের হয়ে গেছে। এইগুলোকে দেখো তো, এইগুলো জীবনে মিলিত হবে না। এর এদিকে গেছে, এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, মিলিত হওয়ার কোন প্রশ্ন নেই। পেছনের দিকে বর্ধিত করে কিন্তু আমি এখানে মিলিত করছি, এই যে P2 বিন্দুতে। তার মানে এটা অবাস্তব বিম্ব। আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে VE অল টাইম নেগেটিভ। অবাস্তব বিম্বের ক্ষেত্রে VE নেগেটিভ, যেহেতু অবাস্তব দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন আমি কিন্তু এটা, তাহলে VE টা নেগেটিভ পাবো, VE টা নেগেটিভ পাবো। তাহলে VE এর মান যদি দেওয়া থাকে, খেয়াল করবার কথা কিন্তু, দেওয়া কিন্তু থাকবে না তোমার এইভাবে যে -25, -40, -50, নো, দেওয়া থাকবে না। তোমাকে কি বলা থাকবে, যে চূড়ান্ত বিম্ব 25 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। তুমি কিন্তু এটাকে নেগেটিভ ধরে নিতে হবে তোমার, কারণ চূড়ান্ত বিম্ব কিন্তু আমার নেগেটিভ। কেন, কারণ নেগেটিভ কেন হচ্ছে, দূরত্বটা কিন্তু বাস্তব না, তাই চূড়ান্ত বিম্বটা কিন্তু নেগেটিভ। কখনোই নেগেটিভ কথাটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে না। সুতরাং তোমাকে অবশ্যই ওখান থেকে ফাইন্ড আউট করে নিতে হবে, বা বেসিকটা তোমার জানা থাকতে হবে, যে চূড়ান্ত বিম্বটা নেগেটিভ হবে। ঠিক আছে, এখন আমার হয়ে গেল। তাহলে এখন আমরা কিন্তু পেয়ে গেলাম, M1 পেয়েছি, M2 পেয়েছি, গুণ করলে কি পাবো, M পাবো। লিখে ফেলি আমি এখন, তাহলে বিবর্ধনটা লিখি। এখন যদি একটু খেয়াল করো তো, এখানে যদি 1 মাইনাস,
মনে করো চূড়ান্ত বিম্বটা আমি দেখতে চাচ্ছি, এমন ভাবে মেকানিজম করেছি, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে হিসাব নিকাশ করে চূড়ান্ত বিম্বটা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে দেখতে চাচ্ছি। আবার বলি, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে দেখতে চাচ্ছি, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। তখন আমি ভি এর জায়গায় লিখবো ডি। আমাদের জানা আছে যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে ডি ইজ ইকাল টু 25 সেন্টিমিটার। সকলে জানি এটা, কারো মনে হয় না যে না জানা আছে এটা। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে আমরা বলি নিকট বিন্দু। নিকট বিন্দু, নিকট সংক্ষেপে বলি নিকট বিন্দু। নিকট বিন্দুর সংজ্ঞাটা তোমরা অলরেডি জানো, যে চোখ বিনা কষ্টে বিনা পরিশ্রমে সবচেয়ে কাছের যে বস্তুটা দেখতে পাই সেই দূরত্বটাকে, সবচেয়ে কম যে দূরত্বের বস্তুটা সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাই কষ্ট ছাড়াই, বিনা শ্রান্তিতে, ঠিক আছে, সেটাকে আমরা বলি নিকট বিন্দু। ঠিক আছে, বা স্পর্শ দর্শনের নিকটতম দূরত্ব। স্বাভাবিক চোখের জন্য, ভালো চোখের জন্য, সুস্থ চোখের জন্য সেই দূরত্বটার নাম হচ্ছে 25 সেন্টিমিটার। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি এই ডি এর মানটা কিন্তু 25 তুমি বসাইছো, পজিটিভ 25 না নেগেটিভ? তোমার কিন্তু অঙ্কে দেওয়া থাকবে 25 সেন্টিমিটার। খেয়াল করো কথা। তো আমি তো এখানে বললাম যে ভি এর মান অল টাইম নেগেটিভ, ওই নেগেটিভের এই নেগেটিভে কি পজিটিভ, তাহলে এখানে আমি কি দিব? একটা পজিটিভ চিহ্ন দিব, একটা পজিটিভ চিহ্ন দিলাম। একটু ভালো করে একটু খেয়াল করো, এটা কিন্তু আবার ভুল করো না। ভালো করে বলে নিচ্ছি। মনে করো অঙ্কের মধ্যে বলা আছে যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে চূড়ান্ত বিম্ব গঠিত হয়েছে, তাহলে এবং এটার নাম 25 দিলাম। যদি তুমি তুমি যদি লেখো 25 সেন্টিমিটার, এখানে কিন্তু প্লাস চিহ্ন দিবা। তুমি যদি লেখো ডি এর মান -25, তাহলে এখানে মাইনাসই থাকবে, থাকুক, কোনো সমস্যা নেই, কারণ মাইনাস মাইনাস প্লাসই হবে আলটিমেট। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে ডি এর মান ডি ওয়ান প্লাস ডি ভাগ এফি মিলে কিন্তু পজিটিভ হবে। এইটা পুরাটা মিলে পজিটিভ হবে, এই পুরাটা মিলে পজিটিভ হবে। ঠিক আছে, এই পুরাটা মিলে পজিটিভ হওয়ার জন্য দুই ভাবে হতে পারে, এটা কিন্তু মাথার মধ্যে না। তোমাদের কিন্তু এই ট্রিক গুলা কিন্তু শেখানোর জন্যই এই রিভিশন ক্লাসগুলো নেওয়া। বিভিন্ন ক্ষেত্রে তোমরা ভুলে গেছো, ফার্স্ট ইয়ার থেকে অনেক কথা বলেছি, ওগুলো মাথার মধ্যে নেই, কিন্তু কিছু আছে, কিছু বের হয়ে গেছে, ওগুলো আবার দেওয়ার জন্য কিন্তু আবার আমার এই ক্লাসগুলো নেওয়া। এখানে যখন নেগেটিভ, এখানে তুমি ভি এর মান নেগেটিভ, নেগেটিভে নেগেটিভে কি পজিটিভ, টোটাল মিলে কি পজিটিভ হয়ে গেল। কিন্তু যদি তুমি এখানে এখানে প্লাস চিহ্ন দাও, এখানে ডি দাও, এখানে প্লাস চিহ্ন দিলে হবে না স্যার? হ্যাঁ, এখানে প্লাস চিহ্ন দিলেও হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো স্যার আমি 1 প্লাস ভি ভাগ এপি দিব, কোনো সমস্যা নেই, কিন্তু ভি এর মানটা তোমাকে কিন্তু তখন পজিটিভ আকারে লিখতে হবে। আর তুমি ভি এর মানটা যদি নেগেটিভ আকারে লেখো, যেহেতু চূড়ান্ত বিম্ব অবাস্তব, তখন কিন্তু এখানে নেগেটিভ, কারণ সূত্র দিয়ে আমি কিন্তু নেগেটিভ পাইছি। চিহ্নগুলো কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, চূড়ান্ত বিম্ব নেগেটিভ, আমি এই নেগেটিভ আর এখানকার নেগেটিভে পজিটিভ হয়ে গেছে। যদি আমরা এই ডি দিয়ে সমীকরণটা লিখি, এই ডি দিয়ে লিখলে, ডি সাধারণত আর -25 লেখা হয় না, লিখলে ভুলও নাই, লিখলে ভুলও নাই। ডি সাধারণত 25 সেন্টিমিটার লেখা হয়, প্লাস দিয়ে লেখা হয়, তো এখানে আমরা প্লাস চিহ্নটা দিয়ে দিই। কথা কি বুঝতে পারছি? এবার আমরা আসি টোটাল সমীকরণটা। এখন আমি সবকিছু কিন্তু শিখেছি, পারবো আমরা। এখন আমি চূড়ান্ত বিম্ব m ইজ ইকুয়াল টু m1 বের করলাম, m2 বের করলাম। তো তুমি আলাদা করেও বের করতে পারো, আবার আলাদা না করেও বের করতে পারো। ওকে, তাহলে এবার আলাদা করে যদি বের করো, এবার একবারে আমি বের করতে চাচ্ছি। মনে রাখো, এই থিওরিটা তুমি বাসায় স্টাডি করবা, এই থিওরিটা কিন্তু ভেতর থেকে অঙ্ক আসবে, তোমার কিন্তু মনে থাকবে না, মুখস্থ থাকবে না, অনেক সময় নাও থাকতে পারে মুখস্থ, খুব একটা কঠিন কিছু না। দেখো আমি একটা সমীকরণ লিখছি, জাস্ট মাইনাস ভি নট দ্বারা গুণ করে দিয়েছি। এইটুক লিখতে লাগবে 1 মিনিট, এইটুক লিখতে লাগবে 1 মিনিট। এখানে m1 m2 বের করতে আমার 1-2 মিনিট লাগবে সমীকরণ বের করতে। আমার একটা অঙ্কের জন্য কিন্তু 10 মিনিট বরাদ্দ আছে, 10 মিনিট বরাদ্দ আছে, 10 মিনিট বরাদ্দ আছে। খেয়াল করো, আরো বেশি বলতে পারি। দুটো অঙ্ক করতে কত সময় লাগবে? 10 আর 5 15 মিনিট। গ নম্বরের প্রশ্ন লিখে 15 মিনিটের বেশি লাগবে না, 5 মিনিটের বেশি লাগবে না। তোমাকে কিন্তু 20 মিনিট দিচ্ছি, তা তুমি এইটুক বের করে নিতে সমস্যা কোথায়? যদি তোমার মনে না থাকে, কোনো সমস্যা নাই, আমার সরাসরি মুখস্থ রাখার দরকার নেই। এইটা মনে থাকবে যে মাইনাস ভি নট ভাগ হচ্ছে ইউ নট, এটুকু মনে থাকারই কথা, গুণ মাইনাস ভি ভাগ ইউ ই। এইটুক মনে না থাকার কোনোই কারণ নাই। কেন? দেখো আমি তোমাকে বিষয়টা বোঝাচ্ছি, যে আমি জানি যে এম ইজ ইকুয়াল টু ভি ভাগ ইউ, মাইনাস ভি ভাগ ইউ, এই যে মাইনাস ভি ভাগ ইউ। তুমি যখন অভিলক্ষের ক্ষেত্রে মাইনাস ভি ভাগ ইউ লিখবা, নট নট, যখন তুমি অভিনেত্রের ক্ষেত্রে লিখবা, এই যে ই ই, শেষ।
এখন প্রশ্ন হয় স্যার আমার মনে করো তোমার অঙ্কের মধ্যে ভিও ইও দেওয়া নাই, তার বদলে ফোকাস দূরত্ব দেওয়া আছে, তখন তাহলে ওটা লিখবে, তখন তুমি কোনটা লিখবা? এটা লিখবো, এই যে 1 মাইনাস ভিও ভাগ এফও। তোমার মনে এবার একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই ভিওটা কি পজিটিভ না নেগেটিভ? অলওয়েজ পজিটিভ, ভিওটা অলওয়েজ পজিটিভ। কেন? তাকাও, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটুক ভিও। প্রথম লেন্স থেকে বিম্ব পর্যন্ত দূরত্ব, প্রথম লেন্স দ্বারা গঠিত বিম্ব পর্যন্ত দূরত্ব। তো প্রথম লেন্স থেকে গঠিত বিম্ব পর্যন্ত দূরত্ব কি? এটা কি বাস্তব বিম্ব না বাস্তব? সরাসরি মিলন হয়েছে, দেখো দুটা দুটা, এই যে সরাসরি মিলন, প্রতিসরিত রশ্মিদ্বয়ের সরাসরি মিলন। তার মানে কি এটা হচ্ছে বাস্তব বিম্ব। তাহলে এই দূরত্বটা কিন্তু অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ভিও কিন্তু পজিটিভ। ওকে, তাহলে আমি এখানে একটু লিখি, দুটাই লিখি। 1 মাইনাস ভিও ভাগ এফও, 1 মাইনাস 1 মাইনাস ভিও ভাগ হচ্ছে এফও, এই যে গুণ। এটা কি লিখবা? ভি ভাগ এফি। এটা কি লেখা আছে? মাত্র লিখলাম 1। তুমি যদি লেখো মাইনাস লেখো তাহলে কি লিখবা? যে ভি ভাগ হচ্ছে এফি, ভি ভাগ এফি। তুমি বল না স্যার আমি ভি দ্বারা লিখবো না, আমি হচ্ছে ডি দ্বারা লিখবো। লেখো 1 মাইনাস ভি নট ভাগ এফ নট গুণ 1 প্লাস ডি ডিভাইড বাই এফি। তোমার যেটা ভালো লাগে বাবা সেটা লেখো, কোনো সমস্যা নেই। তবে এটা হচ্ছে মাদার ইকুয়েশন, ভি ভাগ এফও আর ভি ভাগ এফি। এইটা থেকে তুমি এইটা দুটো বের করে নিতে পারো যদি মনে না থাকে, অথবা একটা কাজ করতে পারো। তুমি মনে করো প্রশ্নটা এই সূত্র লিখে করেছো, সূত্র লিখে করেছো, তোমার মনে কনফিউশন মনে হচ্ছে যে সূত্রটা ঠিক লিখলাম নাকি উল্টাপাল্টা হইলো। তুমি যখন রিভিশন দেওয়ার সময় পাবা 2 মিনিট 5 মিনিট, তখন তুমি আবার এভাবে তৈরি করে নিয়ে দেখবা যে তুমি আসলে ঠিক লিখেছো কিনা। আমাদের কিন্তু এত বড় ইকুয়েশন আমার লেখা লাগবে না, মানে এগুলো ডেরাইভ করে লেখা আমার দরকার নেই, কিন্তু লিখলে তোমার ভুল হবে না। এই জন্য মানে বিকল্প ব্যবস্থা তো তোমার থাকতে হবে, বিকল্প ব্যবস্থা। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন, স্যার আমার মনে করেন এটা দেওয়া নাই, এভাবে লিখতে পারো না? মাইনাস ভিও আমি অনেক ভাবে লিখে দেখালাম, এটা এভাবে থাকলো আর এটা এভাবে লিখলাম 1 প্লাস ডি ডিভাইড বাই এফি, এটা এভাবে রাখলাম, কোনো সমস্যা নাই। প্রশ্ন, স্যার কখন কোনটা লিখবো? আমিও বলতে পারি না, তুমিও বলতে পারো না। যখন আমার ডাটাতে যেভাবে দেওয়া থাকবে তখন আমরা সেইভাবে লিখবো, যখন ডাটাতে যেভাবে দেওয়া থাকবে আমরা তখন সেভাবে লিখবো। আমরা এই পর্যন্ত নিয়ে বিভিন্ন রকম ভাবে লিখলাম, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা লিখেছি। এবার কথা হচ্ছে তোমার হিসাব নিকাশ সঠিক হয়েছে কিনা। ছোট্ট একটা তোমাকে ট্রিক শিখাই। চূড়ান্ত বিম্ব বাস্তব না বাস্তব? চূড়ান্ত বিম্ব, আচ্ছা চূড়ান্ত বিম্ব দেখো তো, খেয়াল করো চিত্রটা খেয়াল করো, অবাস্তব। উল্টা না সিধা? দেখো তো উল্টা নাকি সিধা? এই যে এখানে দেখো, এই যে পি কিউ, পি মনে করো মাথা, আর পেছনের অংশটাকে আমি কিউ বললাম, এই যে পি কিউ, এই যে আসল লক্ষ্য বস্তু পি কিউ, এই যে পি কিউ। এবার দেখো তো উপরে কিউ নিচে পি, উল্টায় গেল, এই যে বিম্ব কিন্তু উল্টা। তো বিম্ব যদি উল্টা হয়, মাত্র আমরা শিখে আসছি, খুবই ইম্পর্টেন্ট, মাইনাস হবে। তার মানে কি চূড়ান্ত বিম্ব কি হওয়া উচিত? অবশ্যই নেগেটিভ হওয়া উচিত। যদি নেগেটিভ না হয়, যদি নেগেটিভ না হয় তাহলে তুমি বুঝবা তোমার কোথাও না কোথাও ভুল হয়েছে, কোথাও না কোথাও তুমি হিসাব নিকাশ করতে ভুল করেছো। চূড়ান্ত বিম্ব নেগেটিভ হবে। মনে করো নেগেটিভ 100 বের হলো, তা আমি কি বলবো? আমি বলবো নেগেটিভ 100 গুণ বলবো না, কিন্তু আমি উত্তর লেখার সময় কি বলবো? যে চূড়ান্ত বিম্ব 100 গুণ হবে। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিম্বটা উল্টা। তাহলে চূড়ান্ত বিম্ব কি হবে? চূড়ান্ত বিম্ব উল্টা হবে, উল্টা হবে, উল্টা হবে। আর কি হবে? উল্টা হবে, বিবর্ধিত হবে। বিবর্ধিত হবেই তো, বিবর্ধিত হওয়ার জন্যই তো এতগুলো কাজ কারবার করতেছি। আরটা কি হবে? অবাস্তব হবে, অবাস্তব হবে। তাহলে এই তিনটা জিনিস আমার কিন্তু হবে, এটা কিন্তু নৈর্ব্যক্তিকে আসে। চূড়ান্ত বিম্ব উল্টা, বিবর্ধিত, অবাস্তব। এবার খেয়াল করো, চূড়ান্ত বিম্ব বললাম না, অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট বিম্ব কি রকম হবে? ভিতর থেকে প্রশ্ন কিন্তু নৈর্ব্যক্তিকে আসে। অভিলক্ষ্য, এই যে অভিলক্ষ্য, এটা অভিলক্ষ্য দ্বারা বিম্ব বিবর্তিত হইছেই, এটা কিন্তু বাস্তব। উল্টা, সব ক্ষেত্রে উল্টা, কিন্তু বাস্তব। বাস্তব দেখো সরাসরি মিলন, বাস্তব কিন্তু, ঠিক আছে, বাস্তব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা আমরা পারলাম, কখন কোনটা আসবে। এইবার খেয়াল করো, আর একটা জিনিস শিখাবো, শিখে আজকের ক্লাসটা শেষ করব। যন্ত্রের দৈর্ঘ্য, যন্ত্রের দৈর্ঘ্য মানে কি? যন্ত্রের দৈর্ঘ্য মানে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য মানে, আবার মনে করো না স্যার আমরা যে বিম্ব যন্ত্রটা দেখছি ওই মাথা থেকে নিচ পর্যন্ত মাপা দিব, তাহলে এই চূড়ান্ত বিম্বে চূড়ান্ত যন্ত্রের দৈর্ঘ্য হবে না। পদার্থ বিজ্ঞানের ভাষায় আমরা এখানে যন্ত্রের দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছি দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব, দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব আমি কোথা থেকে হিসাব করব? আলোক কেন্দ্র থেকে, এই যে এই আলোক কেন্দ্র থেকে এই আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্ব,
এই দূরত্বটাকে আমরা বলছি যন্ত্রের দৈর্ঘ্য। অণুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য বলতে আমরা এইটাই বুঝবো। আমরা কিন্তু ওই বাকি যে অংশগুলো আছে ওটা সহ কিন্তু বুঝবো না। এই যে মাঝখানের আলোক কেন্দ্র, এই যে আলোক কেন্দ্র, তাহলে আমরা বলবো লেন্স দ্বয়ের, অণুবীক্ষণ যন্ত্র যে দুটা লেন্স দ্বয় তৈরি হচ্ছে সেই লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে যন্ত্রের দৈর্ঘ্য বলা হচ্ছে। ঠিক আছে, তো যন্ত্রের দৈর্ঘ্যকে যদি আমি একটু প্রকাশ করি এল দ্বারা, খেয়াল করো, ভালো করে খেয়াল করবা, এল, যন্ত্রের দৈর্ঘ্য দিলাম এল। এল ইজ ইকুয়াল, দেখো তো একটি চিত্র দেখে দেখে বলবো কিন্তু এখানে, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমার দরকার। খেয়াল করো, এক পাশে আমি আঙ্গুল রেখেছি আর এক পাশে হচ্ছে কলমের মাথা রেখেছি। এই দেখো তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, ভি নট। এই যে লক্ষ্য বস্তুর কি বলে অভিলক্ষ থেকে, এই যে বিম্বের অভিলক্ষ থেকে অভিলক্ষ দ্বারা সৃষ্ট বিম্বের দৈর্ঘ্য কত, এটাকে নাম দিয়েছি ভি নট। হ্যাঁ লিখলাম। এবার দেখো এই পর্যন্ত যাও তো, এই যে এখান থেকে পর্যন্ত কত, ইউই, মাত্র শিখাইছি। তাহলে ভি ও বা ভি নট প্লাস হচ্ছে ইউই, ভি নট প্লাস হচ্ছে ইউই। এগুলো কিন্তু মুখস্থ হবে না রে বাবা, ভি নট প্লাস হচ্ছে ইউই, এত তাড়াতাড়ি মুখস্থ হবে না কিন্তু, এগুলো কিন্তু একে বুঝে লেখার জিনিস। ভিও প্লাস ইউই, চিত্রটা ভালোভাবে অবজার্ভ করবা, বাসায় ভালোভাবে অবজার্ভ করবা। তুমি দাগাতে পারো অথবা না পারো সমস্যা নাই, বই দেখে দেখে ওখান থেকে অবজার্ভ করবা। দাগানোর বুদ্ধি হচ্ছে এটা বড় করে লেন্স করতে হবে, এটা ছোট লেন্স লাগাইতে হবে, যে এই লক্ষ্য বস্তুটা একটু কাছে রাখতে হবে, এই অবজেক্টিভ বা অভিলক্ষের কাছাকাছি রাখলেই তুমি কিন্তু দাগাইতে পারবা। দাগানো ভালো মন্দ হওয়া দরকার নেই, এটা তোমাকে দাগাতে বলবেও না, তোমাকে দাগাতে বলবেও না। অঙ্ক আকারে আসলে এই জিনিসটা তোমার বুঝতে হবে যে কোনটা কি দূরত্ব মিন করছে, হ্যাঁ কোনটা কোন দূরত্ব মিন করছে। এই জন্য এইটা কিন্তু রশ্মি চিত্রের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু আমি এক্সপ্লেইন করেছি, অনেকক্ষণ ধরে কিন্তু এক্সপ্লেইন করেছি, একটা থিওরি কিন্তু মাত্র পড়িয়েছি। এল ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে ইউ ই, এটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। মডুলাস কেন দিয়েছি, এই দূরত্ব যেহেতু আমি যন্ত্রের দৈর্ঘ্য বের করছি, অনেক বড় একটা দৈর্ঘ্য বের করছি, এটাও আমার পজিটিভ, এটা আমার পজিটিভ নিতে হবে কিন্তু। হ্যাঁ, নেগেটিভ যদি দেওয়া থাকে তাদেরকে আমরা ইয়া করব, নেগেটিভ যদি আসে হিসাব নিকাশ করার পরে আমরা অবশ্যই সেটাকে পজিটিভ বানিয়ে নিব কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই, বিবর্ধন বের করার পরে যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভের পাশে সাইড নোট আমরা দিয়ে দিব যে মাইনাস চিহ্ন বা নেগেটিভ চিহ্ন, ঋণাত্মক চিহ্ন বিম্ব উল্টা প্রকাশ করে বা নির্দেশ করে, বিম্ব উল্টা নির্দেশ। তাহলে বিবর্ধন কত, বিবর্ধন 100, মাইনাস 100 বলার দরকার নেই। তো প্রশ্ন স্যার মাইনাস 100 লিখলে কি অঙ্ক হবে না, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তুমি বিবর্ধন মাইনাস 100 লিখলা, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি উত্তরটা লিখবা, যদি তুমি ওখানে উত্তর না লিখে তুমি যদি বলো কথা একটু লিখবো, অতএব বিবর্ধন বা অতএব 100 গুণ বিবর্ধিত পাওয়া যাবে, তখন কি তুমি 100 মাইনাস 100 লিখবা, তখন তোমার 100 মাইনাস 100 লিখলে আর শুনতে ভালো লাগবে না। তখন তুমি কি লিখবা, অতএব 100 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, 100 গুণ। তখন কিন্তু তুমি কথায় কিন্তু আর মাইনাস 100 বলবো না। কিন্তু তুমি যদি বলো এম ইজ ইকুয়াল টু মাইনাস 100, ওখানে উত্তর রাখবো, রাখলে কোনো সমস্যা নেই। এম ইজ ইকুয়াল টু মাইনাস 100 কে মডুলাস করে নিয়ে প্লাস 100 লিখবো, উত্তর লিখবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে কোনো ভাবে লিখলে অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু হিসাব নিকাশ করার পরে দেখবা যে নেগেটিভ আসছে কিনা, নেগেটিভ আসা উচিত কিন্তু, যেহেতু চূড়ান্ত বিম্ব উল্টা, নেগেটিভ অবশ্যই আসবে। ঠিক আছে, আমি কিন্তু অনেক কথা কিন্তু বললাম কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবা। যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাকে বলবা বা একটু বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, আচ্ছা যত দূর গেল এইটুকু আমাদের এই থিওরি কিন্তু কমপ্লিট, মানে জটিল অণুবীক্ষণ যন্ত্র এই থিওরিটা কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু আমি অনেকগুলা সূত্র লিখেছি, কখন কোনটা ব্যবহার করা লাগবে সেটা অঙ্ক আকারে বলে দিবে। তুমি কিভাবে থিঙ্কিং করবা, তোমার অঙ্ক কিভাবে পরীক্ষা আসে, একটু আমি একটা অঙ্ক দেখাচ্ছি, বই থেকে নিয়ে একটা অঙ্ক দেখাচ্ছি, বই থেকে নিয়ে সাধারণ তাপস স্যারের বই একটা আমি একটু অঙ্ক দেখাচ্ছি। এই অঙ্কের মাধ্যমে মোটামুটি ভেতর থেকে অঙ্কটা ভেতর থেকে হয়ে যাবে। একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের, আমি যদি অঙ্কটা নিই, উদাহরণ আকারে নিচ্ছি, উদাহরণ নিলাম হচ্ছে যাই হোক তোমাদের বইতে কততে যাই না, আমার বইতে উদাহরণ 2 আছে। একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের, আমি ছোট করে লিখি, যৌগিক অণুবীক্ষণ, আমি এখানে ধরা দিচ্ছি, অঙ্ক কোনো ব্যাপার না, থিওরি অনেক সময় ধরে পড়েছে মানে কি সব অঙ্ক পারবো, আশা রাখি সব অঙ্ক পারবো। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে, ফোকাস, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। ফোকাস দূরত্ব যথাক্রমে, তোমাদের একটা কথা হচ্ছে স্মরণ করিয়ে দিতে চাই, যথাক্রমে কথাটা যখন উল্লেখ থাকবে তখন তুমি দেখবা কার জন্য কোনটা, এই যে অভিলক্ষ্য আগে,
অভিনেত্র পরে কিন্তু লেখা আছে অঙ্কের মধ্যে, যথাক্রমে 2 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। এবার কিন্তু তুমি বুঝতে পারছো যে অভিলক্ষ আগে, তার মানে কি অভিলক্ষের ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার, অভিনেত্র কথাটা পরে লেখা আছে, তার মানে কি এটার জন্য 5 সেন্টিমিটার। এই যথাক্রমে কথার জন্য যেন উল্টা পাল্টা না হয়ে যায়। ঠিক আছে, আমাদের প্রশ্ন হচ্ছে অভিলক্ষ থেকে অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে অভিনেত্র, এখানে কিন্তু যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনোটা চাইতে পারে, কিন্তু অনেকগুলা প্যারামিটার, অন্যগুলা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, কোনটা দেওয়া থাকবে না আমরা জানি না। এই অঙ্কের ক্ষেত্রে যেটা দেওয়া নেই সেটা আমি বের করে সেটা বলছি। অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে অভিনেত্র থেকে অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে চূড়ান্ত বিম্ব গঠিত হবে। দূরে চূড়ান্ত বিম্ব গঠিত হবে। দেখো, চূড়ান্ত বিম্ব গঠিত হবে, ঠিক আছে। এবং এই লেন্স দ্বয়ের মধ্যে যন্ত্রের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের, অথবা অবলিক দিলাম, লেন্স দ্বয়ের মধ্যবর্তী আমি খালি ধরা দিব, খালি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার দেওয়া আছে। হ্যাঁ, 20 সেন্টিমিটার এটা আমাদের দেওয়া আছে, গিভেন ইনফরমেশন। খেয়াল করো, এইবার কি চেয়েছে, অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করতে হবে। বস্তু দূরত্ব চাইছে কোথা থেকে, অভিলক্ষ থেকে। এই যে খেয়াল করো, আমি অঙ্কের মধ্যে চলে গেলাম, এই যে অভিলক্ষ থেকে কত দূরে, এই যে পি কিউ, তাহলে এই দূরত্বটা চাইছে, এই দূরত্বের নাম কি, ইউও, এটা চেয়েছে। আর অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে চূড়ান্ত বিম্ব গঠন হবে, তার মানে কি অভিনেত্র থেকে চূড়ান্ত বিম্বের দূরত্ব কত, ভিই, 25 দেওয়া আছে। এখন তুমি তাহলে এখানে কি লিখবা, এখানে আমি কি লিখবো তাহলে, ভিই ইজ ইকুয়াল টু হচ্ছে 25 সেন্টিমিটার। আমি এখানে একটা ফাঁক রেখে লিখেছি, নেগেটিভ দিব না পজিটিভ দিব পরে লিখতেছি, ঠিক আছে। এবার বলতো এখানে কি কি দেওয়া আছে একটু লিখে নিলে আমি অঙ্কটা তোমার সাথে ক্লিয়ার হবে। এখানে চূড়ান্ত বিম্ব দূরত্ব দেওয়া আছে, যন্ত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, এল ইজ ইকুয়াল টু হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, এবার অভিলক্ষের ফোকাস দূরত্ব দেওয়া আছে হচ্ছে এফও ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এফ ই দেওয়া আছে অভিনেত্রের 5 সেন্টিমিটার। আমাদের টার্গেট কি, ইউ নট বের করা। খেয়াল করো, আমাদের টার্গেট হচ্ছে অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করতে হবে, অভিলক্ষ থেকে দূরত্ব, তার মানে কি বস্তু দূরত্ব, অভিলক্ষ থেকে বস্তু দূরত্বকে আমরা কি বলি, ইউও, এই জন্য আমরা ইউ টার্গেট করেছি। এইবার খেয়াল করো তো, ইউও কার মধ্যে থাকে, এই যে দেখো 1 ভাগ ইউও যোগ 1 ভাগ ভিও ইজ ইকুয়াল টু 1 ভাগ এফও। খেয়াল করো, 1 ভাগ ইউও 1 ভাগ ভিও 1 ভাগ এফও, এটা আমার এখানে থাকে কিন্তু, এইটা আমার থাকে কিন্তু। অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করতে হবে, অভিনেতা থেকে 25 সেন্টিমিটার দূরে বিম্ব করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার তো এখানে ভিওটা নাই, এইটা গিভেন, টিক চিহ্ন দিলাম, এইটা দরকার, আমি এখানে দরকার লিখলাম। খেয়াল করো কথা, দেখো তুমি চিন্তা করবা কিভাবে, এটা দরকার, আর এ ফোটা দেওয়া আছে গিভেন, আমি টিক চিহ্ন দিয়েছি। এইটা এখন খুঁজে খুঁজে বের করতে হবে, এইটা এখন খুঁজো তো, এইটা কোথায় আছে, এই যে দেখো তোমার চোখের সামনে স্পষ্ট একটা সূত্র লেখা আছে, কারণ এটা আসলাম কেন স্যার, এইটাতে আসলাম কারণ আমার তো যন্ত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, লেন্স দ্বয়ের দূরত্ব দেওয়া আছে, এই লেন্স দ্বয়ের দূরত্বের মধ্যেই কিন্তু ভিনটটা আছে, তাহলে এখান থেকে আমি ভিনটটা পেতে পারি। আমি স্যার এখান থেকে ভিনট কি আসলেই পাবো, হ্যাঁ পাবো, কেন, এল ইজ গিভেন, এই যে 20 সেন্টিমিটার, এল ইজ গিভেন, আর ইউই এই ইউইটা, তাই না, তাহলে ইউইটা আবার লাগবে, দেখো এখানে অনেক ঝামেলা, কিন্তু ইউই লাগবে। এখন খেয়াল করো আমি কোথা থেকে ইউই পাবো, ইউই পাওয়ার জন্য দেখো তো আমার লাগবে কি, 1 ভাগ ইউই প্লাস 1 ভাগ ভি ইজ ইকুয়াল টু 1 ভাগ এপি। দেখো কতটা টোটাল কিন্তু থিওরি আমার কিন্তু এই অঙ্কের মধ্যে ব্যবহার হচ্ছে, টোটাল থিওরি। আমার এখানে ভিও দরকার এল দেওয়া আছে, ইউই লাগবে, এটা লাগবে, এটা দরকার, আবার এটা আমার দরকার, এটা নাই। ইউই কার মধ্যে থাকে, ইউই তো আমরা জানি যে এটার মধ্যে থাকে, যে 1 ভাগ ইউই 1 ভাগ ভি ইজ ইকুয়াল টু 1 ভাগ এপি। এটা লিখলে কি আমরা ইউই পাবো, হ্যাঁ পাবো, কেন পাবো, দেখো তো কেন পাবো, এটা আমার গিভেন, এই যে ভিটা গিভেন, এই যে দেখো, এই যে ভি গিভেন, এই যে ভি গিভেন, এপি গিভেন, হ্যাঁ এপি গিভেন,
দুইটাই গিভেন আমার। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু ইজিলি কিন্তু ইউ ইটা বের করে নিতে পারতেছি। দেখো টোটাল তিনটা জিনিসই কিন্তু কম্বিনেশন আসছে এই অঙ্ক করতে। আমার কিন্তু শুধুমাত্র এটা যদি আমি মুখস্থ করতাম তাহলে হতো না। আমি যদি বলতাম যে তুমি এটা এই যে ম্যাগনিফিকেশন এমটা বের করে মুখস্থ করো, নো, তুমি পারবা না অঙ্ক করতে। কিভাবে পারবা? হবে না। ঠিক আছে, সো আমার কিন্তু ভিতরের থিওরিটা লাগবে, এজন্য কিন্তু আমি এটা গুরুত্ব দিয়ে পড়িয়েছি। এখান থেকে আমি ইউটা বের করব, 1 ভাগ ইউ ই ইজ ইকুয়াল টু 1 ভাগ এফ ই মাইনাস 1 ভাগ হচ্ছে ভি। তাহলে এখন এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে বের করব। ঠিক আছে, এখন এখানে কি দেখো তো, তুমি কিন্তু এখানে ভিটা কি লিখবা? অবশ্যই নেগেটিভ লিখবো আমি, কারণ ভি কিন্তু নেগেটিভ। ভি কিন্তু নেগেটিভ, চিহ্ন কিন্তু প্রপার চিহ্ন করে দিতে হবে। ভি কিন্তু নেগেটিভ, বারবার বলেছি ভি নেগেটিভ। এইটা শুধুমাত্র আমরা যখন স্পষ্ট দর্শন নিকটতম দূরত্ব দেওয়া থাকবে তখন আমি বিবর্ধন যখন বের করব তখন কিন্তু এটা এখানে প্লাস বসাবো। এই জন্য এখানে নেগেটিভ দেওয়াটা কিন্তু আমরা মেইন সূত্র কিন্তু এইটা। এখান থেকে যদি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয় তখন আমি প্লাস ডি দিয়েছি। এই প্লাস ডি দেওয়ার কারণে এখানে কিন্তু প্লাস চিহ্ন দিয়ে দিছি। তার মানে কি, বেসিক্যালি আমি কিন্তু মাইনাসই দিছি, বেসিক্যালি ডি এর মান কিন্তু মাইনাসই দিয়েছি। এই মাইনাস ডি এর মান ভি ইজ ইকুয়াল টু ডি, এই ডি মাইনাস দিয়েছি বলেই মাইনাস এর মধ্যে প্লাস হয়ে কিন্তু এখানে প্লাস হয়েছে, তার মানে ডি কিন্তু আমি মাইনাস দিয়েছি, সুতরাং এখানে কিন্তু মাইনাস বসাতে হবে। ঠিক আছে, 1 ভাগ এফ এর মান হচ্ছে 5, বিয়োগে বিয়োগে বিয়োগ 1 ভাগ ভি এর মান হচ্ছে 25, মাইনাস 25, এই যে প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে 25 লসাগু করি, 1 এখানে 5 যোগ হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 6 ডিভাইড বাই 25। অতএব ইউ ইজ ইকুয়াল টু 25 ডিভাইড বাই 6। আমরা ইউটা পজিটিভই পাইছি। এবার এল এটা সাহায্য নিব, ওই যে ভিও লাগবে, এখানে ভিও লাগবে, যে এই যে ইউ লাগবে, যে ইউ থেকে তা ভিও লাগবে, এটাও দরকার আমার। তাহলে এই ভিও কোথায় পাচ্ছে? এখানে এল দেওয়া আছে, এল এর সাহায্য নিচ্ছি। এল কি হতো? ভিও যোগ হচ্ছে ইউ ই। তাহলে আমি পাচ্ছি কত? 20 ইজ ইকুয়াল টু ভিওর জায়গায় কি বসাবো? ভিওর জায়গায় বসাবো কত? ভিও কোথায় পেলাম রে? ভিও তো নাই, আমার ভিও তো নাই। প্লাস হচ্ছে ইউ এর জায়গায় বসাবো হচ্ছে 25 ডিভাইড বাই 6। এখান থেকে আমরা ভিও মানটা বসায় নেব। ভিওর মানটা কত? ভিওর মানটা হচ্ছে 20 বিয়োগ হচ্ছে 25 ডিভাইড বাই 6, 6 20 120, 95 ডিভাইড বাই 6, পজিটিভই আসছে। এই যে পজিটিভই আসছে, অর্থাৎ ভিও ইজ ইকুয়াল টু কত? 95 ভাগ 6। একটু খেয়াল করতে বাবা, সূত্রের মধ্যে একটু ডিটেলসটাই দেখা দিই। ভিওটা কি পজিটিভ হওয়া দরকার না নেগেটিভ হওয়া দরকার? অবশ্যই পজিটিভ হওয়া দরকার। খেয়াল করে দেখো, এই যে বাস্তব বারবার বলতেছি কিন্তু অবশ্যই পজিটিভ হওয়া দরকার। পজিটিভ না হলে এই যে আমার তো এখানে আছেই মডুলাস, পজিটিভ করে নেব, অলরেডি পজিটিভ আমার চলে আসছে। তাহলে এই ভিও যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের ইউ এর মানটা পেয়ে যাবো, কারণ আমার এফ এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ বসাই তাহলে আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, 1 ভাগ ইউও প্লাস 1 ভাগ ভিও ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ এফ ও। এখান থেকে আমি 1 ভাগ ইউটা বাম পাশে রাখবো, 1 ভাগ এফ ও মাইনাস হচ্ছে 1 ভাগ ভি নট। 1 ভাগ 2 আমাদের 2 দেওয়া আছে, বিয়োগ হচ্ছে 1 ডিভাইড বাই এখানে পাইছি কত? 95 ভাগ 6। তোমরা তোমাদের মতো করে ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই। 6 ডিভাইড বাই 95। অতএব ইউ এর সমান একবার লিখে দেখি, এভাবে একবার লেখা যায় 95 গুণ 2 ডিভাইড বাই হচ্ছে, এই হইল রে 95 গুণ 12 না, আচ্ছা হিসাব নিকাশ ঝামেলা হবে না এখানে। এখানে আমি 95 2 গুণ 95 লসাগু যদি করি, এখানে যাবে হচ্ছে 95 বিয়োগ হচ্ছে 12, 83 ভাগ হচ্ছে 190। অতএব ইউ ও ইজ ইকুয়াল টু 190 ভাগ হচ্ছে 83 ইজ ইকুয়াল টু, আমরা ক্যালকুলেটর হিসাব করলে পেয়ে যাবো 2.29। আমি হিসাব নিকাশটা হচ্ছে বই দেখে লিখলাম। কঠিন না কিন্তু, এই একটা অঙ্কের মাধ্যমে পুরা থিওরি কিন্তু আমার লেগেছে, পুরা থিওরি কিন্তু লেগেছে। ঠিক আছে, পুরা থিওরি লেগেছে কিন্তু, সুতরাং বুঝতেই পারছো যে থিওরিটা কতটা গুরুত্বপূর্ণ। এই থিওরি যে পারবে সে অঙ্ক না পারার কোনোই লজিক নাই। একটা অঙ্কের মাধ্যমে অনেকগুলো অঙ্ক তোমার হয়ে গেল। সবসময় কি ইউনিট চাইবে? না, সবসময় ইউনিট চাইবে না, বিভিন্ন রকম চাইতে পারে। যেরকম চাইবে তুমি এই সিকোয়েন্সে লিখতে থাকবা, এদিক ওদিক, এই যে 3টা ইনফরমেশন এদিক ওদিক লিখলে তোমার যে ইনফরমেশন দরকার সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এরকম থাক। অল্পই পড়িয়েছি কিন্তু সময় নিয়ে পড়িয়েছি। ওকে, বাই।